अमित शाह मीटिंग बोले हमारा समस्या है যে हमारा पार्टी में एक ममता चाहिए যে মমতাটা সিপিএম বিরুদ্ধে লড়েছিল অ্যাজ অপোজিশন লিডার ওই রকম একটা মিলিটেন্ট মমতা আমার বিজেপিতে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারো অ্যাডভাইস দরকার আছে তোমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রান্না করতে ভালোবাসে প্রচন্ড ঠাকুর দেবতার ছবি আছে যে ওর মধ্যে একটা অদ্ভুত সেকুলার ব্যাপার আছে ও না মক্কা চার্চ এবং মা কালী তো আছেই উনি কি টেক স্যাভি প্রচন্ড এইরকম মোবাইল স্যাভি নরেন্দ্র মোদীও না তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিডিয়া অ্যাডভাইসার ছিলে খুব কম সময়ের মধ্যে ছেড়ে দিলে কেন আমার না একটা রিয়েলাইজেশন হলো যে আমি ভুল করেছি ব্রুট মেজরিটি কিছু অসহিষ্ণুতার জন্ম দেয় এখন নায়কতন্ত্রের দিকে নিয়ে যায় এটা একটা গ্লোবাল ফেনোমেনন তাহলে কি মোদি মমতার সেটিং আছে মোদি মমতার সেটিং তো হতেই পারে না তার কারণটা হচ্ছে কি মনে হচ্ছে 26-এ কি হবে মোদির সেই 2014 নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিজেপি অল্টারনেটিভ এখনো নয় ব্র্যান্ড ইকুইটি মোদি মোদি বাঙালি নয় তোমার একটা বাঙালি একটা মুখ মমতার বিপক্ষে দরকার বিষ্ণুকান্ত শাস্ত্রীকে সরিয়ে দিয়ে তপন শিকদারকে যখন পার্টি প্রেসিডেंट করা হলো আমি তখন গিয়ে বললাম যে আপনি সরিয়ে দিলেন बंगाल में अगर बीजेपी को बढ़ना है हमको एक बंगाली चाहिए এখানে শুভেন্দু অধিকারী লিডার অফ দ্য অপোজিশন কিন্তু সেটা একটা আংশিক খণ্ড সুকান্ত মজুমদার সে আর একটা খণ্ড যতদিন দিল্লিতে রাহুল গান্ধী আছে ততদিন মোদীকে কেউ সরাতে পারবে ঠিক সেরকম এখানে যতদিন বিজেপির এই রাজ্য নেতারা যারা আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরানো যাবে আমি সাংবাদিক আমাকে তুমি ঠিক করে দেবে হ্যাঁ যে আইদার অর এই যে একটা বনামের সংস্কৃতি যে আইদার অর আমি আমি তাহলে আর ইনক্লুসিভিস্ট কেন হলাম বইটার নাম আমি ঠিক করে ফেলেছি দ্য অবিচুয়ারি অফ ইন্ডিয়ান মিডিয়া হ্যালো এন্ড ওয়েলকাম টু টাইম এন্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ কিছু কিছু ইন্টারভিউ করতে গেলে আমার নিজের নার্ভাসনেস লাগে প্রচণ্ড হাঁটু টাটু কাঁপতে থাকে আজকেও সেরকমই একটা দিন এর আগে আরও একটা ইন্টারভিউ আমরা করেছিলাম যেটা খুবই রিমার্কেবল সেই রকমই একটা ইন্টারভিউ আজকে হতে চলেছে আজকে আমার সঙ্গে এমন একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন যিনি 40 বছরের ওপর 4 দশকেরও বেশি রাজনৈতিক সাংবাদিকতার সঙ্গে জড়িত একজন মানুষ লেজেন্ডারি মানুষ যিনি গল্পের ভাণ্ডার মানে ভারতবর্ষের যাদের আমরা সবচেয়ে নোটেবল পলিটিশিয়ান হিসেবে চিনি তাদের প্রত্যেকের অন্দরের খবর হাঁড়ির খবর এনার কাছে আছে এদের প্রত্যেকের তিনি একেবারে ক্লোজেস্ট অরবিটের মধ্যে ঘুরেছেন এবং তার কথাবার্তার মধ্যে অদ্ভুত একটা আন্তরিকতা আছে সেই সঙ্গে জার্নালিস্টিক এক্সেলেন্স আছে কে তিনি পরিচয় করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ একটু সাবস্ক্রাইব করুন বেল আইকন হিট করুন আর কেমন লাগছে আমাদের এপিসোড একটু জানান আজকে আমার অতিথি জয়ন্ত ঘোষাল জয়ন্তদা ওয়েলকাম টু দ্য শো অ্যান্ড প্রথমেই একটা বিরাট ধন্যবাদ মানে এত শর্ট নোটিসে আমার এই আবদার রাখার জন্য না আমি নিজেও খুব খুশি কেননা আমার তো কথা বলতে ভালো লাগে আমার বাবা নাম দিয়েছিল বখতিয়ার খিলজি তো আমি তো বকবক করতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি আনন্দ হয় আর আমি তুমিও খুব জনপ্রিয় অভিনেতা এবং আমি অনেক দিন ধরে তোমার অভিনয় দেখছি তোমার অভিনয়ের মধ্যেও একটা শুধু সাবলীলতা নয় খুব আন্তরিকভাবে করো মানে কখনো কৃত্রিম বলে মনে হয় না তোমার থ্যাংক ইউ সুতরাং তোমার সাথে কথা বলার সুযোগ মানে আমি কার সঙ্গে কথা বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে ভালো লাগে থ্যাংক ইউ কার সঙ্গে কথা বলছি সেটাও তো গুরুত্ব না এটা আমাদের একটা বিরাট সৌভাগ্য আজকে আমরা তোমার কাছ থেকে সারা ভারতবর্ষ মোটামুটি যে ধরনের খবর পেয়ে থাকে সেই ধরনেরই একটা এপিসোড করব এবং আজকে আমরা মূলত ফোকাস করব মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আচ্ছা ঠিক আছে এবং তাকে নিয়ে দেখো আমার রিসার্চ আমি আমার মতো করে করেছি তোমাকে নিয়ে কিন্তু আমার ধারণা তাতে আমি 10%-এর বেশি জয়ন্ত ঘোষাল যা সিক্রেটস জানে জয়ন্ত ঘোষাল যে পরিমাণ গল্প জানেন সেগুলো জানতে পেরেছি তার বেশি জানতে পারিনি আজকে এক্সট্রা কিছু জানবো সেটাই আমার মূল লক্ষ্য ঢুকে পড়ি প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কবে 1984 সালে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উনি প্রার্থী হলেন কিভাবে প্রার্থী হলেন সেটা অনেক জায়গায় ছাপা হয়েছে কে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সময় ওনাকে প্রার্থী করার ব্যাপারে নিয়েছিলেন সেটা প্রণব মুখোপাধ্যায় না সুব্রত মুখোপাধ্যায়
কার পার্সেন্টেজ কত, এসব নিয়ে অনেক লেখালেখি হয়েছে, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এমন একটা ট্যালেন্ট নিশ্চয়ই দিল্লিও, তারাও তো রিপোর্ট নিত, এবং 1984 তখন সেই সময় মানে রাজীব গান্ধী তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা স্নেহ করেছিলেন, কতটা তিনি গুরুত্ব দিয়েছিলেন, সেটাও আমরা দেখেছি। তো সেই সময় বর্তমান খবরের কাগজ 1984 সালে যখন হলো, তখন আমি একজন ট্রেনি সাংবাদিক। তো তখন আমাকে বরুণ সেনগুপ্ত, উনি আমাদের সম্পাদক, উনি বললেন যে এই মেয়েটি সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তো খুব ইন্টারেস্টিং ওর মানে অ্যাক্টিভিটিস। আরো অনেক দিন আগে থাকতে তো তখন তো ছাত্র পরিষদ, তখন তো তৃণমূল কংগ্রেস কোথায়, সুতরাং ছাত্র আন্দোলন, ছাত্র নেত্রী, সুতরাং আমরা আর সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানো মানে তো একটা বিরাট ব্যাপার, সেটা তো বিরাট ব্যাপার। সেটা তো পরে রেজাল্ট জানা গেল, ইন্দিরা গান্ধীর মৃত্যু, অনেক ঘটনার ঘনঘটা, কিন্তু সেই সময় আমি কভার করতে আমাকে পাঠানো হয়। আরো অনেকে কভার করেছে, আমি একা করেছি এমন কিন্তু নয়, মানে মেক নো মিস্টেক যে আমি একা মমতা বন্দ্যোপাধ্যায়কে কভার করেছি এরকম কোনো দাবি করছি না। এবং আমি তখন অলসো রান, আমি তো ট্রেনি একজন সাংবাদিক, তখন আনন্দবাজার পত্রিকার কত বাঘা বাঘা সাংবাদিক তারা মমতা বন্দ্যোপাধ্যায় কভার করছে। কিন্তু যে কোনো ভাবেই হোক, ওইটা বলা যেতে পারে, ওই একটা কথা আছে না যে ওই সন্ধ্যের প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানো, রবীন্দ্রনাথের কথা, তো ওই প্রদীপের সলতে পাকানোটা কিন্তু 1984 সোমনাথ চট্টোপাধ্যায়ের ভোটের মধ্যে। তারপর আস্তে 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 আস্তে, এবং তারপরে আমি 87 সালে দিল্লি চলে যাই। আচ্ছা, দিল্লি যাওয়াতে তখন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার সদস্য হলেন 84 সাল থেকে। তো এবং 87 সালে যখন যাচ্ছি তখন তো মমতা আমার থেকে দিল্লিতে সিনিয়র হয়ে গেছে, মানে ওর তো 87 সাল অব্দি অভিজ্ঞতা গেছে। ও বরং একটা এমপির ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাট তখনও বাংলো পাইনি না, প্রথমবারের সাংসদ নর্থ অ্যাভিনিউতে। তো তখন সেই আলাপটা আরো প্রগাঢ় হলো। এবং সত্যি কথা বলতে গিয়ে আমার একটা মজার গল্প আছে, পরে বলছি, যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সস্ত্রীক কিছুদিন ছিলাম। আচ্ছা, মানে কেননা আমার থাকার জায়গার খুব বিপদ হয়েছিল, কেননা আমি এখনই বলেই দিই গল্পটা। সেটা হচ্ছে যে আমি যখন ওখানে গেলাম তখন তো সেরকম আর্থিক সামর্থ্যও নেই, বর্তমান কাগজটাও নতুন। বরুণ সেনগুপ্ত বললেন তুমি কোথায় গিয়ে এখন একটা 5 স্টার হোটেলে 1 মাস ধরে আমাকে বরুণ সেনগুপ্ত রেখে দেবেন, হ্যাঁ 1984 সালের ট্রেনি সাংবাদিক, এটা হয় না। এটা পরে অভিক সরকার আনন্দবাজার পত্রিকায় সে ভোগটা ওখানে আমি পূর্ণ করে নিয়েছি। কিন্তু বরুণ সেনগুপ্ত আমাকে বললেন যে চিত্ত বসু ফরওয়ার্ড ব্লকের এমপি, তিনি যাচ্ছেন রাজধানীতে, তুমি ওনার সঙ্গে চলে যাও অ্যাটেন্ডেন্ট হয়ে, এসি 2 টায়ারে ফ্রিতে। আমি চলে গেলাম একটা সুটকেস নিয়ে। চিত্তবাবুর বাড়িতে একটা সার্ভেন্টস কোয়ার্টার, ওটার নামে সার্ভেন্টস কোয়ার্টার, কিন্তু একটা এমপির বড় বাংলোতে, ওটাই ওদের পার্টি অফিসে ছিল, ওটা একটা ছোট ঘর, খুব ছোট একফালি ঘর, মানে তক্তপোষটা থাকলে আর কিছুই থাকে না আর কি। কিন্তু ওইখানে আমি একা ছিলাম এবং চিত্তবাবু আমাকে ঘুম থেকে জয়ন্তবাবু উঠুন করে ডেকে নিয়ে গিয়ে, হাঁটতে নিয়ে গিয়ে নর্থ ব্লক সাউথ ব্লক চেনাতো, ওইখান দিয়ে বাড়িটা কাছেই ছিল পার্লামেন্টের। তখন সস্ত্রীক তো ওখানে থাকা যাবে না, রাইট, ব্রহ্মচারীর মতো ছিলাম। এদিকে তখন স্ত্রীকে নিয়ে যে আসবো, ঘর দেখছি কাছাকাছি, শ্যামল চক্রবর্তী আনন্দবাজারের সাংবাদিক আমার হেল্প করছে ঘর দেখার ব্যাপারে, কিছুই তো চিনি না, ভূগোলটাও জানি না। এবারে দিল্লিতে সস্ত্রীক বাড়িতে থাকবো, আমাকে বলছে যে তুমি আমাকে তোমার স্ত্রীর রেজিস্ট্রি ম্যারেজের ডকুমেন্ট দেখাও। তো সেটা তো আমার কাছে নেই। তো আমি বললাম যে আমি তো রেজিস্ট্রি ম্যারেজ করিনি, আগুনকে সাক্ষী রেখে বিয়ে করেছি। তখনকার দিনে তো আমরা, তখন বলছে না তা হবে না, তাহলে তুমি বইয়ের ছবি দেখাও, বিয়ের যে আগুনের সাক্ষী তার ছবি। আমি সে তো ফেলে এসেছি, আমার তো হাওড়ায় বাড়ি, ওখানে আছে। ওই জন্য তারা নিয়ে এসো, তারপরে বাড়ি দেবো। কেননা স্ত্রী বলে কাকে নিয়ে গিয়ে অনেক রকম সমস্যা, তো কি করি, আবার আসা যাওয়া। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললো আমার তো এখন পার্লামেন্ট সেশন চলছে না, এই সময় আপনি আমার ফ্ল্যাটটাতে গিয়ে পারবিতাকে নিয়ে গিয়ে থাকুন। আচ্ছা, এবং সেই সম্পর্কটা আজও অটুট আছে। আমি কৃতজ্ঞ চিত্তে বলছি যে আমি ওই পাঞ্জাবি যে মালকিন, তাকে গিয়ে আমার স্ত্রীকে ডিসপ্লে করতে পেরেছিলাম যে এই সশরীরে, ছবি নয়, রেজিস্ট্রি ম্যারেজের ডকুমেন্ট নয়, দেখো এই আমার স্ত্রী।
এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছিল। কেননা এবং ও আমাকে বললো, আমি ওর বেডরুমটাতে কোনোদিন ঢুকিনি, করিনি, কেন ও তো নেই, কিন্তু ও আমাকে বলেছিল যে আপনি রান্নাঘরটা ব্যবহার করতে পারেন, মনে হয় একটু সর্ষের তেল টেল আছে, একদম শেষ হয়ে যায়নি, আপনি রান্নাঘরে ফারুক থেকে বলুন রান্না করতে। তো আমি এটা কি করে ভুলবো? রাজনীতির জায়গায় থাকবে। আজকে তুমি পাওয়ারে আছো, কালকে নাও থাকতে পারো, কিন্তু আই এম কোয়াইট গ্রেটফুল টু হার। এখান থেকে শুরু সম্পর্ক। আচ্ছা, এই খুব সুন্দর একটা জায়গায় তুমি নিয়ে গেলে, এই যে সর্ষের তেল টেল আছে, রান্না টান্নার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রান্না করতে ভালোবাসেন প্রচন্ড, কেউ জানেই না। মানে ও যে কত ভালো রান্না করতে পারে, মানে যে কোনো জিনিস ওর একটা অদ্ভুত হাতের গুণ আছে। এই যে কালী পুজো হয় ওর বাড়িতে, কালী পুজোটা তো একটা সম্পূর্ণ আধ্যাত্মিক পুজোর ব্যাপার। ও তো এখন তো না হিন্দুত্বের রাজনীতি হচ্ছে বলে দেখাতে হচ্ছে, দেখো আমি হিন্দু, কিন্তু ও তো কোনোদিন হিন্দুত্বের রাজনীতি না করেও ও তো বরাবর ধরে এগুলো করে এসছে। আজকে তো হঠাৎ মানে নরেন্দ্র মোদীর জন্য আজকে বাড়িতে কালী পুজো শুরু করেছে তা তো নয়। সুতরাং আমি প্রত্যেকটা কালী পুজোতে সস্ত্রীক যাই, এবং এটা সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং যখনই যাই ও একটা ওই মাখা ওই সমস্ত খিচুড়ি ভোগ নিজে হাতে বানায়, নিজে রান্না করে, এবং ওই নিজের হাতে রান্না করা ওই খিচুড়ি ভোগ, মানে এত কিছু ওর মধ্যে ইনগ্রেডিয়েন্টস থাকে, সাধারণত ওই রকম মানে অত কাজু কিশমিশ, মানে সাংঘাতিক। এবং ওটা ও গাল বলে না, গাল করে দিয়ে ও ওর বাড়ির প্রত্যেকটি ভাইয়ের যে বউরা, ও তো একটা বাড়ির বড় দাদার মতো। ও হচ্ছে, আমরা বলতাম যে দ্য এল্ডার ব্রাদার অফ দ্য ফ্যামিলি। মানে ব্রাদার এখানে কোনো মানে জেন্ডার ইস্যু নেই, মানে এটা আবার মানে বড় দিদি আর ওই রেসপন্সিবিলিটিটা একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটির যেরকম হয় বলে বললাম। তো ও ওইটা নিজে হাতে করে এরকম ভাবে নিয়ে মুখে করে প্রত্যেককে খাওয়ায়। আচ্ছা, হ্যাঁ, এবং ওই স্বাদ, হ্যাঁ, মানে এই স্বাদের ভাগ হবে না। আরে বাবা, তো ওইটা ছাড়া আর কি কি রান্না? ও তো দিল্লিতে খুব খেয়েছি, এটা আমি সৌভাগ্যবান বলে মনে করি। ও চিকেনের অনেক রকমের প্রিপারেশন বানাতে পারত। ওর একটা ফেভারিট ছিল লেমন চিকেন। এবং সেটা আর কি সব দিত, আমি তো আর রান্না করতে, আমি তো খেয়েছি, আমি তো রাত্রে জানি না, আমি তো চার কফি বানাতে পারি। আচ্ছা, আমার বিরাট ব্যাপার। না, ডিম সেদ্ধ করতে পারো, সাংঘাতিক। মানে আর যদি কিছু বলে পাউরুটিতে মাখন টাখন লাগিয়ে দিতে পারি, মানে সাংঘাতিক। বেল সভিনিস্টিক বলতে পারো আমাকে। কিন্তু ওর ক্ষেত্রে হচ্ছে কি, ও যদি একটা মুড়িও মাখে, এত সুন্দর করে মাখবে, মানে ওর মধ্যে এটা রয়েছে। মানে আমরা যে দেখতে পাই মাঝে মধ্যে রাস্তায় নেমে পড়ে এই যে সবাইকে যে খাওয়ানো, ও আমি তো বলছি যে ওকে নকল করে বিজেপির নেতারা নকল করে, সেই সুব্রত মুখার্জি আবার বলেছিল যে হাওয়াই চটি বলো, যে ওটা দেখানো, এসব বলে সিপিএম এর লোকেরা। ভাই, আমি তো চেষ্টা করে দেখানোর জন্য করতে পারি না, মানে এটা সুব্রত মুখার্জি বলেছিল। আমাকে যদি কেউ বলে যে ওরকম একটা ঘরে থাকতে, হ্যাঁ, যে তাহলে তুমি বিরাট নেতা হয়ে যাবে, হ্যাঁ, শো অফ করার জন্যে, আমাকে না শো অফ করার জন্য আমি অত ছোট করে থাকতে পারবো না। মানে আমি মাস্টারমশাইয়ের ছেলে সুব্রত মুখার্জি, এবং আমি অনেক মানে আর্থ সামাজিক ভাবে অনেক নিম্ন বর্গের, সেখান থেকে আজকে উঠে এসে গড়িয়াহাটে আছি। এখন আমাকে যদি তুমি বলো এরকম একটা ঘরে গিয়ে থাকতে আর হাওয়াই ছুটি পরে অ্যাসেম্বলিতে যেতে, পারবো না। তো এখন কথাটা হচ্ছে যে এটা না বলা সোজা, মোমোটা করে দেখাও না। আমি কারো নাম করে বলছি না, বিজেপির একটা নেতা, এখন ওটা না ন্যাচারাল, ওটা আরোপিত কৃত্রিম হলে না মুশকিল, ধরা পড়ে যাবে, তুমি ধরা পড়ে যাবে। চাটাও বানাতে গেলে তুমি যতই যাই করো, তোমার, আমি মাছ কিনতে যাই, আমি পেটে হাত দিয়ে দিয়ে আমি অনেক সময় যে মাছটা বিক্রি করছে তাকে ইমপ্রেস করতে যাই, আমি যে খুব ভালো মাছ জানি, এটা দেবে না ওটা দেবে না, বলছে এরকম ভাবে মাছ দেখেন, আপনাকে আমি মাছ দেখা শিখিয়ে দিচ্ছি। তো তুমি কোথায় খাপ খুলেছো শিবাজি, যে পলাশি। এখন মমতার সাথে ওটা না করাই ভালো। ও আর তুমি কি কি রান্না বলছো, তো ও শুধু চিকেন করে তা নয়, ও চিংড়ি মাছ, তারপরে আরো নানান রকমের রান্না ওর। আমার তো মনে হয় যে মমতার একটা মানে শুধু রান্নার পদ, ওই যেরকম বেনুদির রান্না, ওই রকম, এটা
মাল্টিপল রোল হয়ে যায়, মমতা সেটা চাইবে না হয়তো, কিন্তু শুধু মমতার রান্নার রেসিপি দিয়ে একটা বই হয়। আচ্ছা, মুখ্যমন্ত্রীর রেসিপি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। না মানে তুমি আমাকে বললে লেমন চিকেন যেমন বিখ্যাত, এছাড়া চিংড়ি ভালোবাসে, চিংড়ি মালাইকারি খুব ভালো বানায়। আচ্ছা, চিংড়ি মালাইকারি খুব ভালো বানায়, হ্যাঁ। আচ্ছা, আর ধরো ইলিশ মাছ খেতে ভালোবাসে, হ্যাঁ, এবং কিন্তু পরিমাণে খুব কম খায়। আচ্ছা, ওই যে আগন্তুকের উৎপল দত্তের ডায়লগ, সর্বভোগ এবং স্বল্পাহারী, সুতরাং ওর খাওয়া নিয়ে কোনো ওরকম নেই না, নিরামিষ আমিষ, হ্যাঁ ও কিন্তু অনেক কিছু মানে, জয়সন্তোষীমা করে, তারপরে নিরামিষ আমিষ, যা যা নর্মাল আমাদের বাঙালি হিন্দু ঘরে যা নর্মাল মানা, মানে ওটা নিয়ে কখনো কোনো ওভারডু করে না, কিন্তু ও এবং ও পারে, মানে না খেয়ে থাকতেও পারে, উপোস করতে পারে, হ্যাঁ প্রচুর উপোস করে, প্রচুর উপোস করে, এবং ও সারাদিন না খেয়ে তারপর হয়তো বিকেলবেলা এসে একটু হয়তো মুড়ি আর খেলো। ও চকলেট খেতে ভালোবাসে, চকলেট খেতে ভালো, আমি আসবো সেই গল্পটা, আসবো পরে আসছি। আমার যেটা বাদাম দেওয়া ক্যাডবেরি যেগুলো হয় না নাটসের, আচ্ছা, কিন্তু ও নিজেকে কন্ট্রোল করে। জেমস যে হয় না, ও জেমস, ও তো প্রণববাবুর কাছে জেমস নিয়ে যেত ছোট ছোট, প্রণববাবু বলতো টিকটিকির ডিম গুলো কোথায়, আচ্ছা আজকে আনিস নি আমার জন্য টিকটিকির ডিম। হ্যাঁ, মানে এটা কি প্রণববাবুর সুগার ছিল, হাই সুগার? না, প্রণববাবুর সুগার ছিল, কিন্তু প্রণববাবু মিষ্টিও খেতেন, আচ্ছা, উনি ইনসুলিন দিতেন, এবং আমাকেও বলেছিলেন যে এটা তুই জেনে রাখবি যে ডাক্তাররাও বলে যে ওই যে খাবার পরে একটা মিষ্টি যদি তুই খাস, তাহলে যে গ্রেভিং যেটা আর কি সেটা চলে যাবে। আচ্ছা, এবং তুই যদি ধর একদম নিজেকে কষ্ট দিয়ে, হ্যাঁ, একটা সাংঘাতিক রিগরিজম পিচ্ছ সাধনায় যাস, তার পরের দিন এমন মিষ্টি খেতে ইচ্ছে করবে যে তখন লুকিয়ে ফ্রিজের থেকে বের করে হয়তো রাবড়ি খাচ্ছি। সেটা কিন্তু একটা ওই হাইপার, ওই অনেকটা ওই হিন্দুত্বের মতো, মানে তুমি যদি কোনো একটা হাইপার বলে যাও না, তাতে তার কাউন্টার ন্যারেটিভটাও ভয়ঙ্কর হয়ে যায়। তুমি যদি একটা মডারেট লাইনে যাও, ডায়াবেটিকদেরও বলা হয় মডারেট ডায়াবেটিক, হ্যাঁ, সেটা মমতার কিন্তু প্রণববাবুকে দিত। আচ্ছা, ও তুমি এটা নিজে সামনে থেকে মানে খেয়েওছি, এবং প্রণববাবু সঙ্গে অনেকবার এরকম হয়েছে যে উনি, ও তখন রেলমন্ত্রী, আমাকে একবার ডাকলো, তখন বললো যে গেলাম, আমার অফিসটা খুব কাছে ছিল রেল ভবনে, তো গেলাম, তো তখন রেল বাজেট হবে, অর্থমন্ত্রী আর রেলমন্ত্রী, এই সব মানে আমার জীবনের পরম সৌভাগ্য। তখন বললো আপনি আসুন, রতন মুখার্জি এখনো আছেন, তো খুব বিশ্বস্ত সহকর্মী, প্রথম দিন থেকে আছে দিল্লিতে, মাঝে মাঝে কলকাতাতেও আসে, তো রতনদাকে ডাকলো, রতনদা চলুন। কোথায় যাচ্ছি, রতনদার গাড়ি একটা ছোট গাড়ি, এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তো সামনে বসেন, আমি পেছনে, তো বসেই প্রথম যে কাজটা করে যে এই আছে, জেমস আছে, চকলেট আছে, প্রণববাবু আছে, আবার অনেক সময় পেছনে এরকম হাতটা দিয়ে একটু পাঠিয়ে দেয়, আমরা প্রসাদ পাই, একটু চকলেট খেলাম। তখন কিন্তু কোথায় যাচ্ছি বলছে না, কোথায় যাচ্ছি, কোথায়, চলুন না। তারপরে আস্তে আস্তে রাস্তাটা দেখছি, ওই তালকোটরা, 13 নম্বর তালকোটরা রোড, প্রণববাবুর বাড়ি ছিল, ওই বাড়িটা খুব পয়া বাড়ি প্রণববাবু ভাবতেন, ওখানে তরুণ গগৈ থাকতো, তার আগে আসামের মুখ্যমন্ত্রী হয়েছিল, ওই বাড়ি থেকে অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি হয়, তারপরে মুখ্যমন্ত্রী হয়। প্রণববাবু তারপর ওখানে যান, এবং প্রণববাবু ওই বাড়ি থেকেই রাষ্ট্রপতি হতে ওই বাড়ি থেকেই গেছিলেন, তালকোটরা থেকে। সে বাড়ির গল্প বলতে গেলে আবার অন্য গল্প হয়ে যাবে। তো প্রণববাবুর কাছে গেলাম, তখন আমি বসে আছি, তো গিয়েই চকলেট দিয়েই এই পদম বলে একজন লোক ছেলে ছিল, সে পদম, প্রণববাবু ডাকলো, একটা অদ্ভুত সুরে ডাকতো আর কি, পদম বলে, পদম সঙ্গে সঙ্গে সেই একদম চলে এলো, এবং পদমের দায়িত্ব হচ্ছে মুড়ি মাখো। আচ্ছা, সে একদম গোটা এতে টেবিলে মুড়ি মাখা হলো, আমিও আছি, আর আমি খালি ভাবছি যে এবার তো সিরিয়াস আলোচনা হবে, এবার আমি উঠে পড়ি, আর আমি তো রিপোর্টার, অর্থমন্ত্রী আর রেলমন্ত্রীর কি কথোপকথন হচ্ছে বাজেটের আগে, আর ইস্যুগুলো জানা থাকলে আরো সুবিধা হয়, কেননা তখন সার্ভিস ট্যাক্সটা মমতা 5,000 কোটি টাকা ছাড় চাইছে, দাবি তুলেছে, সেটা পাবলিক, সেটা প্রণববাবু কি করবে সেটা একটা ব্যাপার, কিন্তু আমার তো সেটাও জানার কৌতূহল আছে। আমি না এরকম করে উঠছি, মানে এরকম করছি, মানে উঠবো ভাব, অথচ উঠছি না। তো এইবারে প্রণববাবু বলছে শোন, প্রণববাবু আলোচনা শুরু করে দিয়েছে, কারণ মুড়ি খেতে দিয়েছে, আফটার অল হোস্ট, আমি যদি মুড়িটাই খেতে না পাই সেটাও তো মানে একটা, মানে আমি তো তখন পার্টিসিপেন্ট অফ দ্য না, তো মুড়িটা আমি খাচ্ছি,
উঠছি না। তখন প্রণববাবু যে শোন, তুই যে 5,000 কোটি টাকার সার্ভিস ট্যাক্সটা বলেছিস, ওইটা আমি ভাবছি ছাড় দিয়েই দেব, কিন্তু ওটা তো একেবারে মুকুব হয় না, ওটা তোকে কিন্তু ওই প্রত্যেক বছরে অল্প অল্প করে, ভবিষ্যতে এবছরটা মুকুব হয়ে গেল, ওটা কিন্তু দিতে হবে। কিন্তু বলো না না, ওটা এরকমভাবে হয় না, আমি কেন দেবো, এই করবো সেই করবো। তো রীতিমতো অর্থমন্ত্রী এবং রেলমন্ত্রীর মধ্যে শুরু হয়ে গেছে। ফট করে মমতার মনে হয়েছে যে তো মুড়ি খেতে খেতে তো শুনছে, হ্যাঁ, তখন বলছে দাদা আপনি থামুন, আপনি ওর সামনে বলছেন ও তো লিখে দেবে। তখন আমি আনন্দবাজার পত্রিকায়, কালকে আনন্দবাজার বেরিয়ে যাবে। প্রণববাবু তখন বলছে না না, ও লিখবে না, ও লিখবে না, আমি জানি ও লিখবে না। তো এইটাও কিন্তু প্রণববাবুর একটা বিরাট স্ট্র্যাটেজি। কাউকে যদি তুমি বলে দাও যে মানে আমি দায়িত্ব নিচ্ছি, ও লিখবে না, এরপর আমার পক্ষে আমার যে লেখার বাসনাটা ছিল, প্রণববাবু কিন্তু সেদিক থেকে, হ্যাঁ, এই জয়ন্ত তুই কি লিখবি, এটা যদি জিজ্ঞেস করতো তাহলে একরকম। যে আমি তখন বলতাম যে আমি একটু লিখবো, একটু কায়দা করে এমন ভাবে লিখবো, আন্ডারস্টুড, কাউকে কোট করবো না। হ্যাঁ, কিন্তু প্রণববাবু সব না গিয়ে বললো যে আমি জানি ও লিখবে না, চাপিয়ে দিল। এখন এই যে মমতার সাথে এই যে মানে ঘনিষ্ঠতাটা, খবর কোথায় চলে যায়, তারপরে সম্পর্কটা থেকে যায়। এন্ড অফ দ্য ডে আমি মনে করি আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রিলেশনশিপ। সাংবাদিক এবং আমাকে অভিক সরকার একবার বলেছিল যে রাজনৈতিক নেতা আর সাংবাদিকের সম্পর্কটা অ্যাকচুয়ালি খাদ্য আর খাদকের হওয়া উচিত। দুজনের সম্পর্কটা যদি একই হয়ে যায় তার মানে কায়েমি স্বার্থ আছে। সাংবাদিক তোমাকে, আমি তোমার বিরুদ্ধে তো লিখবো, তাহলে আমি তোমার সাথে আমার যে ঘনিষ্ঠতা, এটা আমাকে আডবাণীর জন্য অনেক শুনতে হয়েছে যে তুমি যদি ঘনিষ্ঠ হও, তোমাকে যদি ছেলের মতো নাকি তোমায় ভালোবাসে, তাহলে তো তুমি তো তার বিরুদ্ধে লিখবে কি করে? তোমাকে তো এটা খাদ্য খাদকের সম্পর্ক কথাটা ব্যবহার করেছিলেন অভিক সরকার। আচ্ছা, তো এই জিনিসটা মানে একবার আমার মনে আছে, নিখিল ভট্টাচার্য বলে একজন সাংবাদিক ছিলেন ইউএনআই-তে। তো সন্তোষ মোহনদেব তখন কেন্দ্রীয় মন্ত্রী, তো তার যে মালিক উনি ত্রিপুরার দৈনিক সংবাদের চিফ। তো তখন সন্তোষ মোহনদেবের সাথে ওই ত্রিপুরার কাগজে নানান রকমের একটা ব্যাটল চলছে। রাজীব গান্ধী তো সন্তোষ মোহনদেবকে ত্রিপুরার দায়িত্ব দিয়ে ত্রিপুরাতে কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসা, এ করা। আজকে তার মেয়েকেই তো মমতা সুস্মিতা দেবকে রাজ্যসভার সদস্য করেছে, সন্তোষবাবুর প্রতি কৃতজ্ঞতা আছে। তো সন্তোষ মোহনদেবের বিরুদ্ধে লিখতে হবে। নিখিল ভট্টাচার্যকে বলেছে যে অনেক দুর্নীতি আছে এবং আপনি বার করুন, সব লিখুন। আমার এখনো মনে আছে পার্লামেন্টের সেন্ট্রাল হলে সন্তোষ মোহনদেব আমাকে বলছে যে এই জয়ন্ত জয়ন্ত করে ডাকছে, বলছে নিখিলদাকে বোঝাও, একটু সামলাও। কেন? বলছে যে কাগজের কর্তৃপক্ষ বলেছে যে আমার দুর্নীতি নিয়ে স্টোরি করতে হবে, লিড স্টোরি হবে, ও চাকরি করে ওখানে। আমাকে বলছে যে আপনার দুর্নীতির খবর একটা ভালো দিন। আমি কোথায় কোথায় ঘুরবো, আপনি বয়স হয়ে গেছে, আপনি একটা ভালো একটা রসালো আপনার দুর্নীতি নিয়ে একটা বড় স্টোরি দিন, সেইটা লিখবো। তো খাদ্য খাদকের সম্পর্ক করতে গেলে তো তুমি ওইভাবে হবে না, সেটা তাহলে খেয়ে নেবে আমাকে খাদ্য খাদকে, আমি তখন খাদ্য হয়ে যাব। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এটা নিয়ে সবার মোটামুটি ভয়ঙ্কর আগ্রহ, আমরা রান্না থেকে ডিভিয়েট করলাম, এটা হচ্ছে বাড়িটা। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের একটা ছোট্ট বাড়িতে থাকেন, আমরা জানি, আমরা বাইরে থেকে দেখেছি, আমাদের কিছু পারসেপশন আছে। ভেতরটা নাকি প্রচন্ড বড় টড়ো হয়ে গেছে। একেবারে কি করে বড় হবে? তোমার স্কোয়ার ফুট যদি তুমি বাড়াতে পারছো নাকি? চৌবাচ্চার সেই জলের ছোটবেলার অঙ্ক, জল উপচে পড়বে, মানে তোমার চৌবাচ্চার সাইজ তো আর বড় হচ্ছে না। তুমি কত গ্যালন জল তাতে রাখবে, কত লিটার রাখবে? তোমার ওর যে বাড়িটা, সেই বাড়িটাতে ঢুকেই ডান দিকে একটা খুপড়ির মতো একটা ছোট ঘর। কিন্তু একটা অত ছোট ঘর যে কতটা যত্ন করে একটা মানুষ রাখতে পারে, এবং ওইখানে তো ও একাই থাকে, একা শোয়ে, একা, মানে তাকগুলোতে বই ভর্তি আছে। সেখানে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ওর যে ফেভারিট বইগুলো, যেগুলো সবসময় তরুণের স্বপ্ন, হ্যাঁ, নেতাজি সুভাষ বোসের, এগুলো বলেও খুব। এবং স্বামীজির যে যে বইগুলো আমি জানি যে ওর পছন্দ, বর্তমান ভারত, অনেক রকমের, সেগুলো ওর ওইখানে যেসব আছে, সেখানে কিন্তু আমি দেখেছি ওর একটা জিনিস অদ্ভুত আছে, ওখানে কিন্তু রাজীব গান্ধীর ছবি আছে।
রাজীব গান্ধীর ছবি আছে। তার কারণ ও তো কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস করেছে, ওটাই আসল কংগ্রেস হয়ে গেছে। কিন্তু রাজীব গান্ধী আজকে ওর যে কৃতজ্ঞতা, আমি বলছি না, একটা মানুষের গ্র্যাটিচিউড যদি না থাকে, আমি যদি আমার কৃতজ্ঞতাটা থেকে ভুলে যাই, ও কিন্তু রাজীব গান্ধী থেকে আজকে কোথায় রাজীব গান্ধী, কোথায় সোনিয়া গান্ধী সম্পর্কে কখনো কোনো কটু কথা বলতে শুনিনি, কখনো শুনিনি। এবং সোনিয়াও কিন্তু ওকে খুব মানে একটা অ্যাসোসিয়েশন হয় না, রাইট, এত পুরনো সম্পর্ক। রাজীব গান্ধী যে আমার স্বামী রাজীব গান্ধী, মানে সোনিয়া গান্ধীর পার্সপেক্টিভ থেকে বলছি, সেই আমার স্বামী রাজীব গান্ধী যে মমতাকে ভালোবাসতো, মমতার ডান পিঠে স্বভাব, তখন মমতার মধ্যে যে একটা ব্যাপার ছিল না একটা, সেটা রাজীব গান্ধী খুব অ্যাপ্রিসিয়েট করতো। ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট কে করেছে? রাজীব গান্ধীই তো করেছে। তো এই যে, এবং এমন ভাবে করেছে তখন ও জানেই না, ওর নাম অ্যানাউন্স করে দিয়েছে রাজীব গান্ধী, তাই তো করতো। পিটিআই তে খবর বেরিয়ে গেল, আর মমতাই জানে না যে ও ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট। আচ্ছা, তো এইরকম সব ঘটনা না, ও তো তাই হয়েছে। নরসিংহ রাওয়ের সময় যখন মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক এসছে, ও তো জানতো না, ও তো লেট হয়েছিল ওর শপথ নিতে। ও তাই তো ওর তো ঘটনার, ওর জীবনে অদ্ভুত। তো ওর বাড়িটার ভেতরে একদম যদি বলি যে সংস্কার কিছু হয়েছে, তাহলে হয়তো মানে একদম মানে যে বাথরুম সেগুলো হয়তো একটু হয়তো সিমেন্ট টিমেন্ট দিয়ে ঠিকঠাক করেছে, একটা করেছে ভেতরটা। কিন্তু ওর মা যে ঘরটায় শুতো, সে ঘরটাতে মা নেই। সেটা ওই ছোট্ট ঘরটার পাশেই একটা অ্যাটাচ ঘর ছিল, যেটাতে মা থাকতো, একটা বড় খাট ছিল। ওই ঘরটাতেই তো ভাইফোঁটা হয়। ভাইফোঁটার সময়ও সবাই মিলে বসতে পারে না, এত ছোট সেই ঘরটা, মমতার ঘরটা না। তো কোথায় ওর প্রাসাদ বানিয়েছে, এগুলো সমস্ত গল্পের গরু গাছে ওঠে, ফেক নিউজ। আচ্ছা, তুমি বললে বই আছে প্রচুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে, ঠাকুর দেবতার ছবি আছে? হ্যাঁ, নিশ্চয়ই। একটা তো হচ্ছে যে ওর মধ্যে একটা অদ্ভুত সেকুলার ব্যাপার আছে। সেকুলার ব্যাপার? হ্যাঁ, সেটা হচ্ছে যে ও না মসজিদ, মানে একদম মক্কা, তারপরে চার্চ, এবং মা কালী তো আছেই, এই সব ছবিগুলো কিন্তু ওর রাখে একই জায়গায়। আচ্ছা। এবং এটা দিল্লির যখন ওর এমএস ফ্ল্যাট বলতাম, মানে নর্থ অ্যাভিনিউ থেকে যখন ও মাল্টি স্টোরের ফ্ল্যাটগুলোতে চলে এলো, যেখানে ও রেলমন্ত্রী থাকার সময় তো ওইখানেই থাকতো, বাংলোতে নাই, তো বাংলো না নিয়ে ওখানে ছিল। তো উল্টো দিকে ফ্ল্যাটটা সুদীপদা থাকতো। তো সেই ফ্ল্যাটটায় ড্রয়িং রুমেও ঢুকেই, মানে বড় বড় সেগুলো, কারণ ড্রয়িং রুমটা তো বড়, আমি ওই জন্য দিল্লির গল্পটা বললাম। বাড়িটাতে, কালীঘাটের বাড়িতে তো ছোট, সেখানেও আছে। আর দিল্লির বাড়িটা তো এরকম 3টে বড় বড় ছবি আচ্ছা আছে, মানে এটা নিয়ে কোনো রকম মানে ওর এটা কিন্তু ওর ভেতর থেকেই আছে, এটা কিন্তু মানে এরকম নয় যে। এবং ওকে এই জিনিসটা, এই যে চণ্ডী পড়া, এই যে বগলা মায়ের স্তোত্র মুখস্থ, এখন চণ্ডী আমরা প্রণববাবুর গল্প করি, কিন্তু মমতা তো প্রত্যেকটা প্যান্ডেলে গিয়েও চণ্ডীর পাঠ করে দুর্গাপুজোর সময়, এবং এটা তো আজকে করছে না। সুতরাং ওর যে ব্যক্তিগত, মমতার যে ব্যক্তিগত জীবন, সেখানে আমি যেটা বললাম যে ওর মধ্যে এই ব্যাপারটা রয়েছে। এবং আরেকটা ব্যাপার রয়েছে, ওর বাড়িতেও আমি দেখেছি যারা পরিচারিকা, যে চা বানায়, তারা না ওর বাড়ির একজন সদস্যর মতোই ট্রিট করে, কখনো কিন্তু চাকর বাকরের মতো, যেটা সাধারণত হয় না। যে একটা পলিটিক্যাল পাওয়ার যখন আসে, এটা তো দিল্লিতে ভয়াবহ ভাবে দেখি, তখন মানে একটা জমিদার সুলভ ব্যাপার থাকে সেখানে, মানে গাড়িতে ওঠার সময় দরজাটা খুলে দেয়, একটা ফিউডাল সিস্টেম আছে না আমাদের দিল্লিতে, তো কলকাতার থেকেও বেশি। নর্থ ব্লক, সাউথ ব্লক, যেখানে ও যখন মন্ত্রী হতো, তখন ওই মানে লিফটম্যান, সে ও যখন বেরোবে, এটা সব মন্ত্রীদের ক্ষেত্রেই হয়, ওর ক্ষেত্রেও হতো, ও তখন রেল মন্ত্রী, তো ওর লিফটটাকে আটকে রাখা হতো যাতে অন্য কেউ যেতে না পারে, এবং সেটাকে এরকম ভাবে খুলে রাখতো। ও খুব বিরক্ত হতো, এবং সবাইকে আসতে বলতো যে বুঝলেন এটা ভিআইপি লিফট, বলে ভিআইপি, আমি তো এলআইপি। তখন বলছে যে এলআইপিটা কি ম্যাডাম? বলছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভিআইপি, এলআইপি লেস ইম্পর্টেন্ট পার্সন। আমি লেস ইম্পর্টেন্ট। এখনো ও মাঝে মাঝে বলে যে সিএম, অনেক সময় আমরা বলি তো যে আফটার অল অনারেবল সিএম,
এটা তো বিউরোক্র্যাটদের মধ্যে ভীষণ আছে। হুম হুম সঞ্জয় মিত্র যখন চিফ সেক্রেটারি ছিল স্যার বলতো না, হুম 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 ম্যাডাম বলতো না। না তো এইটা তো তারপরে ও যখন গিয়ে ওখানে ডিফেন্স, সঞ্জয় মিত্র যখন ডিফেন্স মিনিস্টার ছিল, হুম সেখানেও মহিলা ডিফেন্স মিনিস্টার ছিল, হুম হুম কারণ এখন যিনি দেশের অর্থমন্ত্রী হুম নির্মলা সীতারামন, তাকেও স্যার বলতো ওটা। তো এই মমতা থেকে প্র্যাকটিস করেছে। তো এই যে এটা মমতা পছন্দ করতো না। আচ্ছা মমতার মধ্যে অদ্ভুত ব্যাপার হুম যে ওই সিএম, আপনি সিএম বলছেন কেন? হুম। আমি সিএম নই। আপনি মুখ্যমন্ত্রী নন মানে? আপনি তো মুখ্যমন্ত্রী। হুম বলছে না, আমি নিজেকে কখনো এখনো, হুম তাহলে এখনো মানে 15 বছর হতে চললো, হুম এরপরেও যদি 15 বছর পরেও যদি তার মনে না হয় যে মুখ্যমন্ত্রী, হুম। তো ওটা না বললে অসন্তুষ্ট হয়। আচ্ছা ওটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়, ওটা খুশি করার থেকে অখুশি হবে বেশি। ও দিদিটাই শুনতে বেশি ভালোবাসে, ও মুখ্যমন্ত্রীর কথাটা শুনতে বেশি ভালোবাসে না। আচ্ছা এবং এই বিউরোক্র্যাটরা আবার এখনো মনে আছে, সঞ্জয় মিত্রের কথা খুব মনে আছে, আলাপনের ক্ষেত্রেও চিফ সেক্রেটারি যখন আলাপন ছিল তখনও এটা হতো। হুম সব মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে দেখেছি, এই মুখ্য সচিবদের ক্ষেত্রে দেখেছি হুম যে সাধারণত একটা অফিসারদের নিয়ম আছে হুম যে অফিসাররা যদি সিএম হুম দাঁড়ায় দাঁড়িয়ে তাহলে উনিও দাঁড়াবে। উনি সিএম দাঁড়িয়ে আছে আর উনি বসে উনি আছেন বসে আছেন, এটা সাধারণত বিউরোক্রেসিতে হয় না। হুম হুম নবান্নে কেন, এটা নর্থ ব্লক সাউথ ব্লকেও হয় না। এটা প্রণববাবুর একটা দারুণ গল্প আছে, সেটা সময় হলে পরে বলছি, এই দাঁড়ানো বসানো নিয়ে। হুম তো মমতা হুম যখন চিফ সেক্রেটারি বসে আছে, মানে উঠে দাঁড়িয়েছে, হুম এখন ও তো সারাক্ষণ বসে থাকে না, হুম ও তো ফাইলটা হাতে নিয়ে হুম এবারে ওর যে ঘর নবান্নের হুম সেখানে 14 তলায়, হুম সেখানে ও তো ঘুরছে। এবং চিফ সেক্রেটারি এখন সে কি করবে, সে তো বসে থাকতে পারছে না, হুম এখন কথা বলছে। হুম প্রথমে চিফ সেক্রেটারি উঠে দাঁড়িয়েছে, হুম উঠে দাঁড়িয়ে তো ঘাটটা তো পুরো তো ঘোরে না, হুম। কেননা এদিক থেকে ঘুরছে এদিকে ঘুরছে, কারণ ও তো হাঁটছে। হাঁটছে। হুম। তো উঠে দাঁড়িয়ে ও দেখছি আমি দাঁড়ালে সার্কুলার ওই ঘোড়াটা সোজা হয়। হুম তখন বলছে যে সঞ্জয় দা, হুম ও তো চিফ সেক্রেটারিও বলতো না, সঞ্জয় দা আপনি দাঁড়াচ্ছেন কেন, আপনি বসুন। এখন ও তখন বলছে যে ও তখন বুঝতে পারছে না কি করবো, কারণ একদিকে সিএমস অর্ডার বসুন, তাহলে সিএম এর অর্ডার মানতে হবে, হ্যাঁ মুখ্যমন্ত্রীর নির্দেশ তুমি মানছো না, হুম মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে তুমি দাঁড়িয়ে আছো, হুম। তাতেও তো বিপদ। হ্যাঁ তো একবার বসছে আর উঠছে, বসছে আর উঠছে। তাই বললাম যে তো আমি পাশে, বললাম যে তো অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আমি বললাম যে আমি তো বসে আছি, বললাম আপনি সাংবাদিক, আপনি বসে থাকতে পারেন, হুম আমরা বিউরোক্র্যাট, আমাদের তো একটা নিয়ম মেনে চলতে হবে। হুম দারুণ ব্যাপার। মানে প্রণববাবু যখন অর্থমন্ত্রী হয়েছিল প্রথম, হুম তখন জুনিয়র হুম স্টেট মিনিস্টার, হুম তো যিনি ফাইন্যান্স সেক্রেটারি হুম তিনি ঘরে ঢুকেছেন, তখন প্রণববাবু বলছে যে উনি ফাইল লিখছিলেন, হুম তো লোকটা দাঁড়িয়ে আছে, বসছে না। হুম তখন বলছি আরে আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি মন্ত্রী হতে পারি কিন্তু আমার তো বয়স কম, হুম তো আপনি বসুন, দাঁড়িয়ে আছেন কেন? হুম। বলছে স্যার আপনি আমাকে তো বি সিটেড বলেননি। আচ্ছা তো মন্ত্রী যদি আমাকে বসতে না বলে হুম তাহলে কোনো বিউরোক্র্যাট বসতে পারে না। এই গল্পটা প্রণববাবু বলেছিল, আচ্ছা মানে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম, হুম প্রণববাবু কিছু একটা দেখছে ফাইল, হুম মানে হুম। রাত্রিবেলা ফাইল নয়, রাত্রিবেলা উনি ওই আত্মজীবনীটা লিখতেন, ডায়েরি লিখতেন, আচ্ছা আর মনোযোগ দিয়ে ওটার মধ্যে ঢুকে গেছে। হুম আমাকে ঢুকিয়ে দিয়েছে হুম যে গেটকিপার হিরাদা ছিল, হিরালাল, হুম হিরালাল ঢুকিয়ে দিয়েছে। আমি ভেতরে গিয়ে হুম দেখছি প্রণববাবু, আচ্ছা বসে পড়াটা একটা কিরকম হুম হুম শিষ্টাচারে লাগে, হুম আমি না দাঁড়িয়ে আছি। হুম। উনি তো হঠাৎ মুখ তুললো, কি রে তুই দাঁড়িয়ে আছিস কেন? না আপনি কাজ করছেন কিছু? না বস বস, তোর এই দাঁড়িয়ে থাকা দেখে না আমার একটা পুরনো গল্প মনে পড়লো, বলে এই গল্পটা বলেছি। আচ্ছা চিফ এই ফাইন্যান্স সেক্রেটারি দাঁড়িয়ে থাকে। ওকে তো কত বিউরোক্রেসির ভেতরে কত মজা আছে। এবার আমরা একটু এগিয়ে যাই। তার মানে তোমার থেকে যেটা জানতে পারছি, মানে মুখ্যমন্ত্রীর মধ্যে কি এই ধরো বিউরোক্রেসি, 5 স্টার হোটেলে খাওয়া, মানে আমরা আমাদের এর আগে যে সমস্ত মুখ্যমন্ত্রীদের পেয়েছি তাদের মধ্যে দুজন সফল ব্যারিস্টার, একজন অত্যন্ত সফল ডাক্তার, একজন ইন্টেলেকচুয়াল, হয়তো তিনিও অতটা মানে কি বলবো ওই 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 উচ্চবিত্ত এবং যে অ্যারিস্টোক্রেসির মধ্যে বড় হননি, কিন্তু তার মধ্যেও কোথাও একটা ইন্টেলেকচুয়াল এলিটিজম ছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি একেবারেই এই এলিট কালচারটাকে এন্ডোর্স করেন না? আমি একমত। হুম তার কারণটা হচ্ছে যে মমতা
হুম আমাদের রাজ্যে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন, হুম মানে একদম প্রফুল্ল ঘোষ, বিধান রায়, হুম আমি বিধান রায় থেকে সিদ্ধার্থ শঙ্কর থেকে জ্যোতি বসু, হুম এদের মধ্যে প্রফুল্ল সেন, হুম যাকে মমতাও খুব শ্রদ্ধা করতো এবং প্রফুল্ল সেন বেঁচে ছিলেন। আমি একবার মমতার সঙ্গে প্রফুল্ল সেনের বাড়িতেও গেছিলাম। প্রফুল্ল সেন তখন শেষ দিকে আর কি। তো প্রফুল্ল সেন কিন্তু মমতাকে মানে আশীর্বাদ করেছেন। আচ্ছা। তো প্রফুল্ল সেনও কিন্তু ডাউন টু আর্থ পারসন ছিলেন এবং মমতাকে কিন্তু একটা জিনিস মানতেই হবে যে মমতার যে উত্থান, যেটা তুমি বলছো, এটা কিন্তু ওই খাবারটা সাজিয়ে দিয়ে একটা ট্রেতে করে উত্তরাধিকার সূত্রে, সেটা তো মমতার হয়নি। মমতার বাবা মারা গেছেন, একটু আগেই মারা গেছেন, তারপরে গ্রাম থেকে ওরা শহরে এসছে। আমরা জানি মমতার বীরভূমে যে মামাবাড়ি, এবং সেখান থেকে যে চলে আসা এবং অনেকগুলো ভাই বোন, এবং সেখানে কিন্তু ওর যদি জীবনটা স্টাডি করা যায় তাহলে ও যেভাবে ভাই বোনদেরকে মানুষ করার কাজটা কিছুটা ও মানে এখনো কিন্তু বাড়িতেও শি ইজ দ্য সিমেন্টিং ফ্যাক্টর। ওই যে আমরা যেরকম বলি না যে সোনিয়া গান্ধী না থাকলে কংগ্রেসটাকে ধরে রাখা যাবে না, এখনো মানে রাহুল গান্ধীও নয়, সোনিয়া গান্ধী, শি ইজ দ্য ম্যাগনেট। তো একটা পরিবারও হয় না যে একটা ম্যাগনেট থাকে যাকে ঘিরে সবাই থাকে, সে চলে গেলে কি হবে তারপরে ছত্রভঙ্গ হয়ে যায় অনেক সময় অনেক পরিবার। মমতা তার নিজের পরিবারে এবং তৃণমূলের পরিবারেও, ওল্ড স্কুল নিউ স্কুল নানান রকম, কিন্তু এলিটিজমটা তো একেবারেই নেই। মানে একটা ছোট গল্প বলি, তাহলে এত তত্ত্বকথায় যেতে হবে না। তত্ত্বকথাটা হচ্ছে যে তত্ত্বকথাটা যদি বলতে হয় যে শি ইজ মোর সাবঅল্টার্ন দ্যান এলিট। মানে নিম্ন বর্গ থেকে, মোদিও কিন্তু নিম্ন বর্গ থেকে উঠে আসা, ওবিসি, গরিব, খুব দরিদ্র পরিবার থেকে কিন্তু এসছে, কিন্তু এলিভেটেড হয়েছে। এটাকে সোশিওলজিতে বলে আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি, ঊর্ধ্বমুখী সামাজিক সচলতা। মমতারও হয়েছে। পাওয়ার একটা, এটা তো অন্য সাবজেক্ট, সাবঅল্টার্ন। কিন্তু যেটা গল্প, তত্ত্বকথা থাক, গল্পটা হচ্ছে যে বরকত গনি খান চৌধুরী, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি ওরকম সাহেব শুভ লোক ছিলেন। মালদাতে আমি নিজে গিয়ে দেখেছি এরকম দোলনা ছিল, সেই দোলনায় উনি ওই বন্দুক ছিল লম্বা লম্বা, কি বন্দুক বলে পাখি মারার, ঘাম ঘাম করে ওইসব করতো আর দুলতো, এরকম একটা অদ্ভুত। সকালবেলা ঘুম থেকে উঠেই এই 7:30 8টার মধ্যে 3 পিস স্যুট, জুতো মোজা পরে ব্রেকফাস্ট করতে যেত, বাড়িতে কেউ নেই, একা। তারপরে উনি ওটা ব্রেকফাস্ট করার পর একটা বই নিয়ে অনেকক্ষণ মানে আধ ঘন্টা বসে থাকতো, সেটা নিয়ে অনেক রসিকতা হতো। প্রিয়দা একবার বলেছিল যে আমি লাস্ট 5 বছর ধরে ওই বইটাই দেখছি, অন্য কোন বইটা তো চেঞ্জ করবে স্যুটের সাথে, বরকতা বইটা চেঞ্জ করে না। বললাম যে চেঞ্জ করে না, কিন্তু উল্টো তো ধরে না, সোজা করেই তো ধরা দেখেন, তারপরে পড়ছে লোকটা একদম। সেই বরকতদা ফ্লাইটে যাচ্ছে, এবং মমতা তখন নতুন এমপি হয়েছে। তো মমতা, বরকতদা তখন সবে মমতার সাথেই আলাপ পরিচয়। প্রণববাবু ওয়াজ মোর মানে ক্লোজ টু মমতা বরকতদার থেকে সেই সময়। পরে বরকতদাও খুব স্নেহ পেয়েছে ও। তো বলছে যে বরকতদা স্যুট টুট পরে, আর মমতা স্টাইলে যেরকম তখনও যেরকম ছিল এখনো সেরকম আছে। এবারে বরকতদা বলছে যে হ্যালো, মমতা তখন কি করবে, বলছে হ্যালো বলে বরকতদাকে বলছে যে আচ্ছা আপনি এরকম হ্যালো হ্যালো করছেন কেন? মানে ওর বক্তব্যটা হচ্ছে যে আমরা তো বাংলা থেকে এসেছি, আমরা একটা ছাপোষা, আমরা হ্যালো তো মানে কালীঘাটে তো নিশ্চয়ই ভাই বোনেরা কখনো মমতা ঘুম থেকে উঠে হ্যালো বলে তো নিশ্চয়ই কার্তিক বা একে বলেনি কখনো। তো এইটা আমি এই গল্পটা বললাম এই জন্যে যে বরকতদার মধ্যে এই এলিটিজমটা ছিল। মমতা কিন্তু কখনো এই হ্যালো ওটা নিতে পারেনি, বরং বরকতদাকে ও হ্যালো থেকে নামিয়ে এরকম করেছিল। কত অশোক সেন ওরকম এলিটিস্ট লোক, লিগাল কোথায় থাকতো? লাউডন স্ট্রিটে।
সে মমতাকে খুব স্নেহ করছে। তার মানে কি? তার মানে তোমার জিতেছো, তোমার সঙ্গে মানুষ আছে, এলিট ফেলিট কিছু নয়। আমাকে দিল্লিতে একজন বলেছিল যে দিল্লি ভয় পায়, দিল্লি গুরুত্ব দেয় সেই মানুষটাকে যে লোকসভাতে প্রচুর ভোটে জেতে, সে হয়তো একটা কোনো সাঁওতাল সমাজ থেকে উঠে এসেছে। তাই তো হয়, তারপরে অনেক সময় চেঞ্জ হয়। হ্যাঁ, এখন এই যে শিবু সোরেন, তার ছেলে এখন মন্ত্রী, এরা তো একদম আমি যেটা বলছিলাম সাবঅল্টার্ন। তো এই যে জিনিসটা, এদেরকে কিন্তু দিল্লি খুব ভয় পায়। আচ্ছা, খুব ভয় পায়, কারণ এরা অ্যারিস্টোক্রেসি ব্যারিস্টোক্রেসির প্রোডাক্ট নয়, এদের সঙ্গে মানুষ আছে। আমরা লিখতাম মমতা সম্পর্কে যে ওই হ্যামলিনের বাঁশিওয়ালা, তার পেছনে কত ইঁদুর আর এ দৌড়চ্ছে। হ্যাঁ, তো আজও যে মানুষ, তুমি একটা ক্ল্যারিয়ান কল দিলে যে সব মানুষ এসে যাবে তা তো হয় না। এখনো তো মমতার ডাকে যেভাবে মানুষ আসে পশ্চিমবঙ্গে, এইভাবে তো মানুষের এটা তো ওর মধ্যে ওই জিনিসটা ছিল। অশোক সেনের বাড়িতে আমি গেছি, তো অশোক সেন ওরকম বলতো যে হ্যাঁ মমতা, হ্যাঁ বলো, তারপর আর মমতা বলছে যে এটা হলো ওটা হলো। কিছুক্ষণ পরে না মমতার হঠাৎ মনে হয়েছে যে এই লোকটা অত অদ্ভুত, 15 মিনিট ধরে তারপর করে যাচ্ছে, পট করে বলছে যে আচ্ছা আমি কি কোনো আপনাকে গল্প বলছি? আমি তো রাজনীতির কথা বলছি। আমি তখন থেকে আমাকে তারপর তো লোকে গল্প শোনার সময় বলে তারপর কি হলো। তো এইটা একটা সেদিনের উঠে আসা নেত্রীও তখন হয়নি ভালো করে। অশোক সেন ব্যারিস্টার শুধু নয়, মানে ওর 1 বছর ধরে লোকে তার ডেট পাওয়ার জন্য ওয়েট করে। বিশ্বনাথ প্রতাপ সিং প্রাইম মিনিস্টার যখন হয়েছে, তার বাড়িতে এসে সে আম খাচ্ছে অশোক সেনের বাড়িতে। তো সেইরকম একটা লোক যে অশোক সেন, যার সেখানে মমতা কিন্তু সমস্ত কোনো ব্যাপার নেই, রেসপেক্ট দিচ্ছে, কিন্তু ও কিন্তু অ্যাট পার কথা বলতে পারত, এই সাহসটা ছিল না। আমি তো কোনো অন্যায় করছি না, আমি সিপিএম সম্পর্কে বলতে এসেছি যেগুলো হচ্ছে। আপনি তখন থেকে তারপর করে যাচ্ছেন। আমি কি আপনাকে এখন গল্প বলছি? তখন তো সিপিএম বিরোধী লড়াইতে ও সবাইকে নামাতে বাধ্য করলো। মমতা মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ কে পায়নি? প্রিয়রঞ্জন দাসবংশী প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছে, প্রণব মুখোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছে। অশোক সেনের গল্প বলছি, হি ওয়াজ দ্য কংগ্রেস প্রেসিডেন্ট। তাহলে এরা সবাই তো সিপিএম কে সরানোর সুযোগ পেয়েছে। বরকত গনি খান চৌধুরী বলেছিল বঙ্গোপসাগরে সিপিএম কে ফেলে দেবো, কেউ তো পারেনি, মমতা ডিড ইট। তাহলে দ্য টেস্ট অফ দ্য পুডিং ইন ইটস ইটিং, রাইট? তো সেই জিনিসটা কিন্তু মমতার মধ্যে ছিল, এবং মমতার গল্প কখনো শেষ হবে না এই জন্যে যে মমতা যখন দিল্লিতেও গাড়ি করে যায়, কোনো সিকিউরিটি নেয় না। তো আমি বহুবার মানে এয়ারপোর্ট থেকে বাড়ি যাচ্ছি গাড়িতে করে, রতনদা গাড়ি চালাচ্ছে, এই যে বাসগুলো দাঁড়িয়েছে, ও বাসের মধ্যে দাঁড়িয়ে আছে, ছোট একটা গাড়ি। এবার বাসে যারা ওখানে দাঁড়িয়ে আছে তারা কিন্তু ওর সাথে কমিউনিকেট করছে এবং ওদের সাথে কথা বলছে করছে, সবাই কিন্তু চেনে। এটা বাংলা বলে নয়, দেখো এটা তো নিজের চোখে দেখা। এবং আজকের কথা তো না হয় বললাম, ও যখন মন্ত্রী হয়েছিল নরসিমা রাওয়ের রাজ্যমন্ত্রী, তখন এলাহাবাদে একবার গেছিলাম, ওর সঙ্গে রতনদা ছিল। মানে বললে বিশ্বাস করবে না, কালীবাড়িতে গেলাম, সঙ্গমে গেলাম, ওর জনসভা, ওর সরকারি প্রোগ্রাম, ও যেভাবে রিকগনাইজড অল ইন্ডিয়া লেভেলে, এটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বসে বুঝতে পারি না। এবং আমার এখনো মনে আছে যে এত চিঠি এলাহাবাদের সমস্যা নিয়ে ওকে দিয়েছিল, এবং রতনদার সেই মানে পকেটে আর রাখার জায়গা নেই, তখন ট্রেন ছেড়ে দিচ্ছে তখনও দুটো লোক সেই দাঁড়িয়ে রয়েছে সমস্ত। তো এখন এই জিনিসটা কিন্তু মমতা অর্জন করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা মায়ের সঙ্গে যখন, ওর মা ওই ঘরটাতে যে থাকতো, তখন তো সে অক্সিজেন সিলিন্ডার লাগানো মায়ের শেষ দিকে, তখন তো খুবই অসুবিধে, কিন্তু সবসময় কিন্তু ও মাকে বলে যেত প্রত্যেকটা। ওর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। আর একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে এক্ষুনি বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে ও না প্রত্যেকের পছন্দ অপছন্দ, কার সাথে সম্পর্ক কিরকম ভাবে প্রত্যেকটা না জানে। এমনকি যখন ও উপহার দেয় কাউকে, ও না ব্যক্তিগতভাবে জানে কার কোন রংটা পছন্দ, কে লাউড শাড়ি পরে, কে
একটু হালকা হালকা শাড়ি পরে, ও মানে এত পার্সোনাল কেয়ার আছে ওর মধ্যে। কিন্তু ওনাকে তো উপহার দেওয়া খুব কঠিন। না না, সে তো উপহারও কিছুদিন নেবে না, নিলে সেই উপহারটার পরিণতি চোখের সামনে দেখতে হবে যে সে অন্য কাউকে এটা দিয়ে দেবে। মানে তুমি ওকে একটা উপহার দিলে, হ্যাঁ, আমি একটা দামি শাল নিয়ে গেছি, ওরে বাবা দামি শাল তো সাংঘাতিক, সেই দামি শালটা ওর তোমারই সামনে, হ্যাঁ, ও বলবে যে আমি দামি শালটা নিয়ে কি করবো, এই ববি না তোর মেয়েকে ডাক। মানে ববিটা আমার হঠাৎ মনে পড়লো, আমি এটা মানে XYZ, রাম শ্যাম যদু, টম ডিক হ্যারি, যে চোখের সামনে যে থাকবে তাকে দিয়ে দেবে, চোখের সামনে দিয়ে দেবে, এবং সে আর কিছু বলতে পারছে না, তো সে তার দেওয়া শাল কিছুতেই ও কোনো উপহার নিতে চায় না নিজে। আচ্ছা, উনি কি টেক স্যাভি? প্রচন্ড টেক স্যাভি, মানে যেরকম বুদ্ধদেব ভট্টাচার্য মোবাইল ব্যবহার করতে পারতেন না, SMS-ও করতে পারতেন, SMS-ও করতে পারতো না, তো এবং কোনোদিন চেষ্টাও করেনি। এটা কোনো কোনো রাজনৈতিক নেতাদের হয়। যখন কম্পিউটার প্রথম এসেছিল তখন গোটা 500-550 লোকসভা সদস্য, সেখানে দুজন ওই কম্পিউটার শিখতে যেত, একজন আডবাণী আর একটা নরসিমা রাও, আচ্ছা, আর কেউ কম্পিউটার শিখতে যায়নি। তো এরকম হয়। প্রমোদ মহাজন প্রথম যখন মোবাইল বেরিয়েছিল, আডবাণী শিখে দিয়েছিল, আডবাণী সেই মোবাইলটা শিখলো প্রমোদ মহাজনের কাছ থেকে, ও বম্বে থেকে নিয়ে এসছে। মমতার, আমি গল্পটা বললাম যে মানে পৃষ্ঠভূমি, মমতার মধ্যে ওই যেটা বুদ্ধবাবুর ছিল না, যেটা আডবাণীর ছিল, সেটা মমতার মধ্যে ভীষণভাবে আছে। শুধু না, ও শেখেও প্রতি মুহূর্তে, কিন্তু মোবাইলের যে নানান রকমের টেকনিকগুলো আছে, এটা কিভাবে হয়, ওটা কিভাবে হয়, কখনো ইন্দ্রনীলের কাছ থেকে করছে, কখনো মানে যখন যে থাকে যারা জানে আর কি, ও এই যে জিনিসগুলো যে জানে, ওর আমি তো বলি যে ওর যে গভর্নেন্স, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মোবাইল খারাপ হয়ে যায়, বা আমি তো মনে করি, আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো মোবাইল থাকা উচিত, হয়তো সেটাও করে না, করা উচিত। মোবাইলটা কিরকম, এইরকম মোবাইল স্যাভি নরেন্দ্র মোদীও নয়। নরেন্দ্র মোদী মোবাইল ব্যবহার করেন না তা নয়। মুকেশ আম্বানি মোবাইল ব্যবহার করেন না তা নয়। তিনি একটা মোবাইল সংস্থারই মালিক, কিন্তু হাতে কোনো মোবাইল রাখে না। মুকেশকে আমি কখনো দেখিনি যে হাতে মোবাইল নিয়ে কারোর সাথে দেখা করছে, কেননা ওর সুবিধা হচ্ছে যে মুকেশের তো আরো 4টে লোক আছে, হয়তো তারা দূরে বসে আছে, এবং তাদের সবার হাতে 10টা মোবাইল আছে, এবং মোবাইলগুলো এক একটা ডেজিগনেটেড মোবাইল, হয়তো এক একটা বিষয়। মমতার তা নয়, কিন্তু মমতার মধ্যে এই ব্যাপারে কোনো তঞ্চকতা নেই। মমতা ওকে দিচ্ছে মানে ও ওকে দিচ্ছে, যেটা আমি শুনেছি অমিতাভ বচ্চন করে, শুনেছি, কেন কোনো একজন সাংবাদিক সে ওই সিনেমা দেখে অমিতাভকে সঙ্গে সঙ্গে হল থেকে বেরিয়ে টেক্সট করেছিল, আমাদের বাঙালি সাংবাদিক একজন টেক্সট করেছিল অভিভূত হয়ে গিয়ে, তো কোন একটা ছবি, ইমিডিয়েট অমিতাভ রিপ্লাই দিয়েছিল, তো এবং সেটা অমিতাভের নিজের ফোন। তো এটা তো হতে পারে না যে ওর কোনো, জানি না আমি এটা, কিন্তু এই যে নিজে রিয়াক্ট করা, ব্যবহার করা, এইটা কিন্তু মানে মমতার একটা ওকে, মানে কিন্তু গোটা রাজ্যে জেলায় জেলায় অনেক অফিসার, অনেক নেতা, তার কাছে একটা গ্রিন সিগন্যাল। আচ্ছা দিদি, আমি কি এটা করব, ওকে, মানে হয়ে গেল। ওকে যদি না আসে, যদি কোনো রিপ্লাই না আসে, তার মানে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা এখনো গ্রিন সিগন্যাল দিচ্ছেন না। তো একটা সিস্টেম কিন্তু মোবাইলের মাধ্যমে, এবং ও কিন্তু আগে যেটা ছিল না মোবাইলে, ওর এটা রিসেন্ট পাস্ট, রিসেন্টটা ঠিক এক্স্যাক্টলি আমি এরম নয় যে 2 মাসের, আমি বলছি যে হয়তো 1 বছর হয়েছে। সেটা হচ্ছে যে ও কিন্তু আগে সোশ্যাল মিডিয়ায়, একটা তো হচ্ছে মোবাইলে উত্তর দেওয়া, মোবাইলে করা, এবং কত লোকের কত মোবাইলে, মাঝে মাঝে একটু বিরক্তও হয়, কিন্তু ঠিক আবার দিয়েও ফেলে। মানে মোবাইলে হয়তো কেউ হয়তো একটা কিছু চাইছে, সেটাও পছন্দ করে না। চাইছে মানে কোনো রাজনীতির, মানে এখন যদি কেউ MLA হতে চায় এবং সে যদি বলে যে দিদি আমি এই সিটটা থেকে দাঁড়াতে চাই 2026, সেটা কি করা উচিত? এটা কখনো করা উচিত না। আফটার অল সে সারাদিন কাজ করে হয়তো সন্ধ্যাবেলায় ফিরেছে, হয়তো তখন ওই অভিষেকের ছেলেটা এসছে,
সে এসে তো গোটা দেয়ালে সর্বত্র অভিষেকের ছেলে যে কত কারিকুরি করে, ওগুলো মুছতে দেয় না, ওগুলোকে চুনকাম করে যে তুলে দেবে এত স্নেহ করে, সেগুলো ওর সব ছবি আঁকা, ওর সব দেয়াল ভর্তি করে দিয়েছে। এবং ও সেগুলো ও কিন্তু বরদাস্ত করা শুধু না, ওগুলোকে কতটা মায়া সেটা না, মানে ওই সন্ধ্যাবেলায় যদি ও আসে বা কোনোদিন না এলেও মানে অস্থির হয়ে যায়। তো এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা তো যে জানে সে জানে, যে জানে না তারা জানে না। হ্যাঁ, লতা তো ওখানেই থাকে অনেক সারাটা দিন। তো এখন এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলোকে মর্যাদা দেয়। তাহলে তৃণমূল কর্মীদেরও উচিত এটা ভাবা যে মানুষটা সারা দিন ধরে, সারাক্ষণ ধরে তো গভর্নেন্সের মধ্যে আছে। আমি ওর সাথে গাড়ি করে যাচ্ছি, গাড়ি করতে করতে যেতে যেতে ওই নামাজ পড়ছে, বলছে যে আচ্ছা ফোন করো তো একে, পুলিশ কমিশনারকে, ওরা পারমিশন নিয়েছে তো, আজকে তো এখানে করার কথা না। তো দেখো এখানে কিন্তু ধর্মটা ইস্যু নয়, ও কিন্তু নামাজের বিরুদ্ধে তো নয়, না না, বরং বেশি অতিরিক্ত বরং ফেভারে বলা হয়। কিন্তু দেখো ও কিন্তু এইটা জানতে চাইছে যে আজকে তো এটা তো যে সময় যে জায়গায় নামাজ হয়, এরকম তো নয় যে মানে উইদাউট এনি পারমিশন একটা রাস্তা নিয়ে আমি নামাজ পড়তে, সেটাও তো হওয়া উচিত না। রাইট। সুতরাং এইটাই কিন্তু গভর্নেন্স, এটা তো বাইরের লোকেরা কিন্তু জানতে পারে না। ও কিন্তু পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করলো, তারপর বললো যে না ওরা পারমিশন নিয়েছে, আধ ঘন্টার জন্য বোধহয় ওটাই করছে, হয়ে গেল। তো এইরকম মানে ওর তো গভর্নেন্সটা মানে অন হুইল। আমার মনে আছে তখন আমাদের শোভন মেয়র, অনেক পুরনো গল্প কিন্তু এটা আমার হঠাৎ মনে পড়ছে, আমরা জল শোভন বলতাম। তো ও দিদি সামনে, আমি আর কানন পেছনে। এবার কাননকে বলছে যে এই শোন, গঙ্গাসাগর তো অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ দিদি, গঙ্গাসাগর তো বুঝতে পারিনি কেন বলছে। হ্যাঁ দিদি, গঙ্গাসাগর তো কতদিন হয়ে গেল, তো হয়ে গেছে। তাহলে গঙ্গাসাগরের এই ব্যানার আর এই ফেস্টুনগুলো, এগুলো এখনো পুরো রেড রোড থেকে শুরু করে এই রাস্তাঘাটে যে বাড়ি ফিরছে তখনো, নবান্ন থেকে টুয়ার্ডস কালীঘাট, এই চারদিকে রেড রোডে এখনো এগুলো কেন লাগানো আছে? কর্পোরেশন কি করছে? এগুলো খোলাসনি কেন? এগুলো সমস্ত আমি দেখতে চাই কালকে যেন একদম না থাকে। যখনকার যেটা হয়ে গেছে এবারে ওটা ক্লিন করো না সিটিটাকে, ওগুলো তো তুমি দেখবে না। এটা এই জায়গায় যদি তুমি, যেখান থেকে তুমি রোজ যাতায়াত করো, কাননের তো সেটা তো কানন বলছে আমি এক্ষুনি করছি। এখন এগুলো কিন্তু এটা কোনো কাননের বিরুদ্ধে বলছে না, কাননকে খুব আজও খুব স্নেহ করে, ভাইফোঁটা এখনো কানন আসে, তো কাননকে ভালোবাসে, কিন্তু সেটা রাজনীতির কথা বাইরে বলছি, মানে রাজনীতি তো আসবে কি আসবে না কি হবে সেটা তো অন্য, কিন্তু ওর স্নেহ আছে। এবারও তো কানন বৈশাখী এসেছিল ভাইফোঁটা, কাননকে আমার নিজের কাছে শুনলাম যে ওইটা বলছে। তো ওর মধ্যে এই জিনিসটা রয়েছে যে ও চোখের সামনে, তো আমি বলি যে আপনার একটা চণ্ডী মণ্ডপের স্টাইল আছে। চণ্ডী মণ্ডপের স্টাইলটা কিরকম, যে এটা আপাতভাবে মনে হয় যে এটা বোধহয় ঠিক গভর্নেন্সের সফিস্টিকেশন নয়, এটাও বোধহয় ওই যে তুই যে প্রশ্নটা করছিস এলিটিজম, এটা ঠিক এলিটিস্ট অ্যাপ্রোচ অফ গভর্নেন্স নয়। রাইট। এটা কিরকম, চিফ সেক্রেটারি বসে আছে, আমিও বসে আছি, সেখানে হয়তো শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠালো, এবার হয়তো তো এটা পাঁচমিশেলি তরকারি একটা, এই পাঁচমিশেলি তরকারির মধ্যে কিন্তু যাকে যেটা বলার বলে দিচ্ছে, তার মধ্যে ফোন আসছে, তার মধ্যে মোবাইল চলছে, তো এটা একটা মাল্টি টাস্কিং কিন্তু ওর মধ্যে আছে। এবং সেখানে হয়তো কোনো খবরের কাগজে কিছু বলে যায় যে টিভিতে কেন দেখাচ্ছে, মানে একটার সাথে আরেকটা অনেক সময় খেই হারিয়ে ফেলতে পারে, কিন্তু খেই তো ও হারাচ্ছে না, আর যাকে যে কাজটা দেয়া হচ্ছে তার তো অন্যদিকে মন না দিলেও চলে। চিফ সেক্রেটারি সে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা কবে হবে সেটা জানতে এসেছে, এবং সেটাও বলছে যে আমি তাহলে যাচ্ছি বীরভূমে, তাহলে আপনি তাহলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা তাহলে ওই দিনে ফেলুন, তাহলে আমি তাহলে পরের দিন তাহলে র্যালিটা করবো। ওটা হয়ে গেল চিফ সেক্রেটারির কাজ। তারপর হয়তো ইন্দ্রনীলকে বলছে যে এই গানটা যেটা দিলাম সেটা হয়ে গেছে, ওটা গানেরটা তো আমাকে করতে হবে, ওটা তাহলে কবে করছো, ওটা তাহলে করে ফেলা যায়। তো ও কিন্তু ওটার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর সাথে ইন্দ্রনীলের গান গাওয়া, ওর যে লিরিক, হ্যাঁ ওর তো শুনবে, শুনে বলবে, তো এভরিথিং কন্ট্রোল বাই হার। তো আমি সব, অনেকে বলে যে ও কি করে কন্ট্রোল করে, তো অনেকে যেরকম আমি দেখেছি, অনেকে বলে যে একটু দিদিকে ছুঁয়ে নেওয়াটা ভালো,
যে আপনি এটা একটুখানি একবার পড়িয়ে নেওয়া, একটা বিজ্ঞাপনের টেক্সট পর্যন্ত ও দেখে। তো এটা তো পারছে করতে, না যতদিন পারছে। ও যদি অথর্ব হয়ে যায়, ও যদি না পারে, ও তো প্রত্যেক দিন হাঁটে, হাঁটাটাই তো একটা গল্প। এই গল্প কোনদিন শেষ হবে না। কারণ নরেন্দ্র মোদী পর্যন্ত ওকে আমার সামনে, বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে এসছে, রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী আছে, শেখ হাসিনা আছে, মমতা আছে, আমি বাংলা কাগজের সাংবাদিক, বাংলাদেশের রেলিভেন্ট গেছি ওখানে, তো সেখানে দূরে দাঁড়িয়ে আছি, আমি একটু দূরে আছি, একটা নান্দনিক দূরত্বে দাঁড়িয়ে আছি। তো সেই এস্থেটিক ডিস্টেন্স থেকে শুনছি কথোপকথনটা প্রাইম মিনিস্টার আর মমতা। তখন বলছি, দিদি আপ कैसे हैं? सब ठीक है। मुझे नहीं, लेकिन मैं जो सुनता हूँ आप बहुत ज्यादा ट्रेडमिल करते हैं। আমার মনে হয় একটা বয়সের পর তুমি অন্য কিছু করো, হাঁটো ঠিক আছে, কিন্তু ট্রেডমিলটা ছেড়ে দাও। তা না, তুমি বুঝতে পারছো না, হাঁটুটা যাবে 12টা বেজে, তখন এই হবে, এখনো। তো কত দেখো, এই জিনিসটা না আমরা দেখতে পাই না। আমি কিন্তু সব সময় লিখেছি, বলেছি, এখনো বলে যাই, এই জিনিসটা আমি জানি না কেন লোকেরা এই সেটিং ফেটিং বলে। আমার কেন জানি না মনে হয় যে যুদ্ধ রাজনীতির অঙ্গে থাকুক, সাংঘাতিক, এর অতীতও ছিল। নেহরুর সঙ্গে কমিউনিস্টদের ঝগড়াও কিছু কম হয়নি, সাংঘাতিক, রাজ্যসভা অ্যাডজার্ন হয়ে গেছে। কিন্তু তারপর আবার চা চক্রে নেহরু সেই কমিউনিস্ট নেতাকে ডেকে বলছে যে তুমি লেডি মাউন্ট ব্যাটেন নিয়ে বলেছিলে, আমি রেগে গেছিলাম, একটুখানি পার্সোনাল অ্যাটাক হয়ে গেছিল, কিছু মনে করো না, বলে আবার গোড়ালা জড়িয়ে ধরেছে। তবে না, আমারও তো বলা উচিত হয়নি, আমিও একটু বেশি বলে ফেলেছিলাম। তো এই সংস্কৃতিটা কিন্তু আমাদের দেশে ছিল। তাহলে কি মোদি মমতার সেটিং আছে? না না না, মোদি মমতার সেটিং তো হতেই পারে না। তার কারণটা হচ্ছে, কেন হতে পারে না, আমি এটা অনেকবার লিখেওছি, আমি খুব সংক্ষেপে বলি যে বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে চায় না চায় না, এই প্রশ্নটা উত্তর কাউকে দিতে হবে। 100% চায়। অমিত শাহ পার্টি প্রেসিডেন্ট হওয়ার পর ফার্স্ট প্রেস কনফারেন্সে বলেছিল যে আমরা প্যান ইন্ডিয়ান পার্টি হতে চাই, আমরা শুধু হিন্দি বলয় দল হিসেবে থাকতে চাই না। কি করে প্যান ইন্ডিয়ান পার্টি হব, সর্বভারতীয় দল হব? আমাকে বেঙ্গল দখল করতে হবে, আমাকে আসামে নর্থ ইস্টে যেতে হবে, আমাকে দক্ষিণ ভারতে কেরালা দখল করতে হবে, তবে আমি প্যান ইন্ডিয়ান হব। সেই লক্ষ্যে ওরা দক্ষিণ ভারতে এগোচ্ছে। কর্ণাটকে তো কবি খুশি কবি গাম, এখন কংগ্রেসে এসে গেছে আবার, কিন্তু গেছে। কেরালাটাতে চেষ্টা করছে ভাঙতে, আরএসএস এর মাধ্যমে করার চেষ্টা করে। পশ্চিমবঙ্গে বাজপেয়ীর সঙ্গে আসছি, वाजपेयी আমাকে বলেছিল श्यामा प्रसाद मुखर्जी का मैं सेक्रेटरी था, मेरा जिंदगी का सबसे बड़ी दुख है कि बंगाल में कम्युनिस्ट आ गया, हम लोग कुछ नहीं कर पाया। श्यामा प्रसाद मुखर्जी राज्ये আমি তার সেক্রেটারি ছিলাম, অথচ আমাদের হিন্দি, শ্যামা প্রসাদ মুখার্জি কি হিন্দি ভাষী ছিল? সে তো বাঙালি ছিল, তা পারলাম না। এটা বাজপেয়ীর ইন্টারভিউ করেছিল কালকা মেলে, দিল্লি থেকে কলকাতা আসছিলাম, উনি কালকা মেলে এসি 2 টায়ারে আসছিলেন, আমি ওনার সঙ্গে ছিলাম। আডবাণী যেদিনকে দুটো কাউন্সিলর জিতেছিল কর্পোরেশনে বিজেপির কাউন্সিলর, সেদিনকে দিল্লি থেকে স্টেটমেন্ট করেছিল অল ইন্ডিয়া বিজেপি যে কলকাতা মে বিজেপি কা খাতা খোলা হয়। কি না, দুটো কাউন্সিলর, পুরসভায় আবির দিয়ে খেলা হয়েছিল, আবির মেখে। তো এই রাজ্যটাতে আমি আসতে চাইবো না? আনস্যাচুরেটেড একটা রাজ্য, সেটা আমায় দখল করতে হবে। ঔরঙ্গজেবের যেরকম দাক্ষিণাত্য নীতি ছিল, সেরকম অমিত শাহ বেঙ্গল নীতি আছে একটা, না হলে সিনেমা বানায়। কাশ্মীর ফাইলসের পরে বেঙ্গল ফাইলস, কেন এসবগুলো হচ্ছে? তার মানে আমি দখল করতে চাই, কিন্তু ফেডারেল স্ট্রাকচারে, সেন্টার স্টেট রিলেশনে এই জিনিসটা মোদি কিন্তু মমতাকে একটা জায়গায় সম্মান করে, জানো তো। একটা জায়গায় যখন ওরা নিজেদের লেভেলে, মোদি আর মমতা অনেক মিল আছে, দুজনেই তো লড়াই করে একটা জায়গায় এসছে। ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু প্রতিপক্ষকে তার স্ট্রেংথ সম্পর্কে তুমি যদি ওয়াকিবহল না হও, তাহলে লড়তে পারবে না। এটা চাণক্যের এতেও আছে না, কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে, যে শত্রুকে তুমি তখনই যুদ্ধ করবে যখন তুমি নিশ্চিত জানবে যে তুমি জিততে পারবে, ও দুর্বল তোমার থেকে। তুমি 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 দারা সিং এর সাথে কুস্তি খেলতে গেছো, আরে দারা সিং তোমাকে কুস্তিতে ভুট্টা করে দেবে। তুমি দারা সিং এর সাথে দাবা খেলো ঠিক আছে, কিন্তু কুস্তি কখনো খেললো না। তো মমতার সঙ্গে মোদি জানে যে তার স্ট্রেংথ এবং তার উইকনেস। আই রেসপেক্ট মোদি ফর দ্যাট, কারণ মোদি সেটা জানে। সেটা পশ্চিমবঙ্গের বিজেপির কোনো
উচ্চিংড়ে নাও জানতে পারে। সরি, আমার হয়তো উচ্চিংড়ে বলা উচিত না, কাউকে ছোট করি না, আমি মানে বোঝার জন্য বলছি যে কোনো যার অ্যাসেসমেন্টের অভাব আছে তার মনে হতে পারে, কিন্তু মোদির অ্যাসেসমেন্টে কোনো ভুল নেই। যে মমতার স্ট্রেংথ যেটা সেটা সে জানে, কিন্তু তার মানে এই নয় যে আমাকে তো তার প্রতিপক্ষের শক্তিটা জেনে তাকে আঘাতটা হানতে হবে। সুতরাং সেখানে না ব্যক্তিগত সম্পর্ক চিরকালই দিল্লিতে তো সবসময় হয়, এটা 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 তো কখনোই খারাপভাবে নেওয়া উচিত নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা কোথাও কালচারাল ডিফারেন্স হচ্ছে। সেটা হচ্ছে যে আগে যে ধরনের কথাবার্তাগুলো ভোটের সময় আমরা কখনো শুনতাম না, এখন সেটা একটা তুতু ম্যায় পর্যায়ে চলে গেছে, অবলীলায় বলে দেওয়া, অবলীলায় বলে দিচ্ছে। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিডিয়া অ্যাডভাইসার ছিলে, এবং মানে সেটা একটা পোশাকি নাম ছিল, ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার বোধহয় এরকম। সেটার প্রভূত মাইনে ছিল এবং পার্কস ছিল, বাজারে তাই শোনা যায়। খুব কম সময়ের মধ্যে ছেড়ে দিলে কেন? না, প্রথম কথা হচ্ছে যে এটা মানে আমি গ্রেটফুল যে তুমি আমাকে প্রশ্নটা করেছো, কারণ এটা নিয়ে অনেক সেই সময় আলোচনা এবং ট্রল হয়েছিল। প্রথম কথা হচ্ছে যে আমার সেই সময় যে সময় আর কি এই পদটা আমি পেয়েছিলাম, সেই সময় আমার কোনো চাকরি ছিল না। তো আনন্দবাজার 2019-এর আমি ছেড়ে দিই, এবং তারপরে আমাকে রজত শর্মা ইন্ডিয়া টিভি চ্যানেলে পলিটিক্যাল এডিটর করে নিয়ে যায়। সেখানে কিছুদিন কাজ করার পর যে কোনো কারণেই হোক আমি ইন্ডিয়া টিভিটা ছেড়ে দিই। এবং তার মানে এই নয় যে আমার সাথে রজত শর্মার আজও ভালো সম্পর্ক। কদিন আগেই ওদের বিবাহ বার্ষিকী হলো, 25 বছরের, আমি আমন্ত্রিত ছিলাম, গেছিলাম, সবই ঠিক। আমাকে কিন্তু আমি কৃতজ্ঞ আবার যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উনি বললেন যে আপনি তো এখন কিছু করছেন না, তাহলে আপনি, মমতার একটা ব্যাপার আছে, যারা দিল্লিতে বাঙালি, এই যে যেন পরিযায়ী শ্রমিকদের এখন বলেছে চলে আসতে, ওর এটা আমার বাংলায়, আপনারা বাংলায় আসুন। আমি কোনো একজন সাংবাদিকের মেয়ে, সে ভালো রেজাল্ট করেছে, গ্র্যাজুয়েশন হয়েছে, আমি বলছিলাম সেন্ট স্টিফেন্সে মাস্টার কর। কেন সেন্ট স্টিফেন্সে করবে? আপনি ওকে দিল্লি চলে যেতে বলছেন? আমাদের এখানে লেখাপড়ার কম সুযোগ আছে, এই আছে, মানে ওর ভীষণভাবে, আমি সাংবাদিকের নামটা বললাম না, কিন্তু ভীষণভাবে এটা ওর মধ্যে রয়েছে যে আমার রাজ্যে থাকবে, আমার রাজ্যে। তো ও, আপনি তো অনেকদিন তো দিল্লিতে হলো, 40 বছর ধরে দিল্লিতে আছেন, আপনি এবার চলে আসুন। ও ঠিক আছে, আপনাদের তো এখানে আসুন। তো ওর কিন্তু এটা স্নেহ থেকে, এবং সবসময় যে একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজনৈতিক মতলব নিয়ে করছে, মানুষ তো সবসময় বাইরে থেকে বুঝতে পারে না, ব্যক্তিগত সম্পর্কের একটা মর্যাদা আছে। মানে মনমোহন সিং এর যেমন সঞ্জয় বারু ছিলেন, সেরকম তুমি ছিলে না? না না না, আমাকে যেটা করেছিল সেটা হচ্ছে যে আমাকে বললো যে আপনি ওই মিডিয়া অ্যাডভাইজার বা ইত্যাদি। আমি বললাম যে মিডিয়া অ্যাডভাইজার অফ মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারো অ্যাডভাইস দরকার আছে? এরকম সাংঘাতিক, আমি নিজেই রিফিউজ করলাম। বলে তাহলে আপনি কি পদ চান? তখন আমি বললাম যে আপনি আমায় বলছেন, আচ্ছা মমতা না, একটা জিনিস আমি হাত জোর করে স্বীকার করছি যে আমাকে অনেকে বলে অনেক কথা, যে মমতা সম্পর্কে আপনি একটু, মানে একজন বিজেপির লোক, সে ইউটিউবে বলেছে যে লোকটা আমার সম্পর্কে, যে লোকটা ভালো, কিন্তু মমতা সম্পর্কে একটু বেশি অন্ধভক্ত। চটিচাটা বলেনি, কিন্তু অন্ধভক্ত বলে। চটিচাটাও হয়তো অনেকে বলে, অনেকে নিশ্চয়ই বলবে, কিন্তু আমি নিজে এটুকু বলতে পারি যে আমি না অকৃতজ্ঞ হতে পারি না মমতার ব্যাপারে। মমতা আমাকে যদি কিছু বলে যে আপনি এটা করুন, মানে ব্যক্তিগত রাজনৈতিক ব্যাপারে নয়, সেখানে না, মানে আপনি আসুন, অনেক তো হলো 40 বছর, কিন্তু দেখুন আপনি তো কোনো চাকরি করছেন না, আপনি আসুন, অনেক কাজ করার আছে, বাংলার জন্য কিছু একটা করুন, বাংলার ডেভেলপমেন্ট। তাহলে ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার, এই পদটা না কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে আমার একজন বন্ধু সাংবাদিককে ওখানে মিডিয়াতে লাগিয়েছে, সে আমার বন্ধু। ওই পদটা এখানে ক্রিয়েট করা হলো, মানে এটা আমার এই আইডিয়াটা, ওয়ার্ডটা, ও আচ্ছা, ওটা কেজরিওয়াল ওখানে করেছিল বলে আমি মমতাকে বললাম যে এরকম একটা পদ হয়, ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে আমি রাজ্যের যে কেন্দ্র রাজ্য সম্পর্ক, এবং সেটা কিন্তু আমাকে খুব সুন্দর করে কি কি করা যেতে পারে সেগুলো আলাপন চিফ সেক্রেটারি আমাকে সুন্দর করে বুঝিয়েও ছিল।
যে অনেক কাজ করা যায়। যেরকম এটা কিন্তু সবসময় এই রাজ্য স্তরে মিডিয়ার কাজ নয়, মানে কিরকম যে একটা হয়তো কোনো প্রজেক্ট, যেটা আমি যেহেতু 40 বছর দিল্লিতে ছিলাম সেহেতু আমি জিনিসগুলো জানি। তো এটা হলদিয়া পেট্রোকেমিক্যালের সময় আডবাণী বুদ্ধবাবুর মিটিং আমি অর্গানাইজ করেছিলাম। আচ্ছা, কিরকম? মানে হলদিয়া পেট্রোকেমিক্যালের তখন পেট্রোলিয়াম মিনিস্টার ছিল বিজেপির, আজকাল নাম পটাশিয়ামের অভাব হয়েছে, আমার নাম ভুলে যাই। তো উনি মহারাষ্ট্রের ছিলেন। তো নায়েক, রাম নায়েক তখন পেট্রোলিয়াম মিনিস্টার। বুদ্ধবাবু পূর্ণেন্দুকে নিয়ে তখন খুব হলদিয়ার প্রবলেম হচ্ছে। তখন বুদ্ধবাবু আডবাণীকে চাইছে যে একটা এরকম ভাবে, যাতে আডবাণী তখন ডেপুটি প্রাইম মিনিস্টার, শুধু হোম মিনিস্টার হলে হতো না, ডেপুটি প্রাইম মিনিস্টার তো অনেকটা বড়। হ্যাঁ, তখন আডবাণীকে গিয়ে আমি বললাম যে এটা কোনো রাজনীতি নেই, হলদিয়ার জট ছাড়াতে জন্য আমি বলছি, রাজ্যের উন্নয়নের জন্য, এবং সেটা যদি করা যায়। আডবাণী তখন বললো যে একটা কাজ করছি, আমি রাম নায়ককে ফোন লাগাও। তো তখন তো অত মোবাইল, দীপক চোপড়া প্রাইভেট সেক্রেটারি রাম নায়ককে ফোন করলো। রাম নায়ক তো RSS করা লোক, আডবাণীও খুব ভালো লোক ছিল রাম নায়ক মহারাষ্ট্রে। তখন মিটিং অর্গানাইজ হলো, বুদ্ধবাবু এলেন না, বুদ্ধবাবুকে আসা দরকার হলো না। বুদ্ধবাবু চিফ সেক্রেটারি, বুদ্ধবাবুর ইন্ডাস্ট্রি সেক্রেটারি, রেসিডেন্ট কমিশনার সব এসে গেল, রাম নায়ক এসে গেল, পরের দিন বৈঠক হলো এবং আডবাণী নিজের ঘরে নর্থ ব্লকে মিটিং করে সেটা রিজলভ করে দেওয়া হলো। তো এটা তো কোনো রাজনীতি নেই না, এটাতে তো আমার তাহলে একটা অন্তত হলদিয়া, সেই হলদিয়া পেট্রোকেমিক্যাল এখন ভালো চলছে, এখন তো পূর্ণেন্দু মমতার সঙ্গেও খুব ভালো কোঅর্ডিনেশন চলছে। তো এখন হয় না, অনেক সময় দিল্লির ক্লিয়ারেন্স লাগে, দিল্লির নোটিফিকেশন লাগে, চিফ সেক্রেটারি ওখানে গিয়ে মিটিং করবে, সেটা অনেক ফর্মাল বড় ব্যাপার, কিন্তু একটা ট্র্যাক 2 দরকার হয়, ব্যাক চ্যানেল, একটা ব্যাক চ্যানেল। তো এইটা সেন্টার স্টেট রিলেশনে একটা কনস্টিটিউশনাল রিলেশন, এটার মধ্যে তুমি করো না, বিজেপি তৃণমূল তুমি তোমার জায়গায় ঝগড়া করো, কিন্তু আমার কাজটা কিন্তু মনে হয়েছিল বেশ ইন্টারেস্টিং হতে পারে। এইবারে আমি মমতাকে বললাম যে আমি কিন্তু একটা জিনিস, এবং আমাকে মমতা বলেছিল যে আপনি যেখানে বসতে চান নবান্নে, মানে নবান্নে ফ্লোরের একটা আলাদা মর্যাদা থাকে, গ্রাউন্ড ফ্লোর মর্যাদা, কিন্তু আমি বললাম যে না, আমি নবান্নে থাকলে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার অসুবিধা হবে। মানে আমি যদি এখন নবান্নে ওরি ফ্লোরে বসে আছি বা একটা, তো আমি যদি ওই ক্যালকাটা যে ইনফরমেশন সেন্টার, ওখানে ভালো ঘরটার সব ব্যবস্থা করে দিয়েছিল, সবই ঠিক, আমি 1 মাসের মধ্যে ডিসিশন নিলাম যে আমি এটা আমার দ্বারা হবে না। কেননা জার্নালিস্ট আইডেন্টিটিটাকে আমি রাখতে চাইছি আর রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে চাইছি। আমার না একটা রিয়েলাইজেশন হলো যে আমি ভুল করেছি। মমতা আমাকে বললে আমি না বলতে পারি না, আজও পারি না কোনো কিছু, এবং ও আমার ভালো চেয়েই বলেছে চাকরি নেই। আচ্ছা, যে টাকার অঙ্কটা বলছো ওটা মিথ্যে, ওরকম 1.5 লক্ষ টাকা, এবং না, ওটা ওটা যারা, আমি আনন্দবাজার পত্রিকা আমাকে কত টাকা মাইনে দিত সেটা জানলে অন্তত হ্যাঁ এ ধরনের প্রচারটা করতো। এবং আমি যেটা হলো সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললো যে আপনি লিখতে পারবেন। আমি বাংলাদেশের কাগজে লিখি, তারপরে আমি আরো অন্যান্য জায়গায় লিখি, ইলেকশন আসছে, কিন্তু আমি আমার লেখাতে আমার মতামত জানাবো, সেই মতামতটা কখনো মিলতে পারে, কখনো নাও মিলতে পারে স্টেট গভর্নমেন্টের সাথে, এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে। একটা লেখা বাংলাদেশের কাগজে আমি লিখলাম নরেন্দ্র মোদীর বাংলাদেশ নীতির প্রশংসা করে। আমি বললাম যে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, যে দেখো প্রণব বাবু যে কংগ্রেস যে শেখ হাসিনার পলিসি নিয়েছিল, কেননা শেখ হাসিনাকে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে রক্ষা করা, বিজেপি অনুপ্রবেশের ইস্যু তোলে, ঘুষপেটিয়া আজও উঠছে, কিন্তু সেটা ভোটের আগে নরেন্দ্র মোদীও কলকাতাতে এসেও বলেছিল, কিন্তু বাংলাদেশটাকে হ্যান্ডেল করতে গিয়ে তখন অনুপ্রবেশটা ইস্যু করেনি। এমনকি নাগরিকত্ব বিল হেমন্তকে বলেছে যে তুমি গো স্লো করো, কেননা বাংলাদেশ ডিস্টার্বড হচ্ছে, কমপ্লেন করছে। বাংলাদেশের ছোট দেশ হতে পারে, কিন্তু তার জিও স্ট্র্যাটেজিক পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই জিও স্ট্র্যাটেজিক পজিশনটার জন্য আমাকে শেখ হাসিনার সাথে দৌত্য রাখতে হবে, তা না হলে আজকে যে বিপদটা হয়েছে, অর্থাৎ চীন, পাকিস্তান, বাংলাদেশ, এটা গোলমেলে ব্যাপার। মোদির কাছে তখন কোনটা ইম্পর্টেন্ট? মোদির কাছে বাংলাদেশে, এবং সেই কারণে ও মানে রাখি বোন করেছিল হাসিনা মোদি। এখন এই যে ব্যাপারটা সেই সময়, আজকের
বাংলাদেশ নয় সেই সময়, তাতে আমি বলেছিলাম যে ওটা আওয়ামী লীগ কংগ্রেস নয়, 71 সালের মুক্তিযুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধের সেই ঘিয়ের গন্ধ শোকা নয়। আজকে আমাকে এটা করতে হবে এবং নরেন্দ্র মোদী সেই সঠিক কাজটা করছেন এবং সেটা নিয়ে কিন্তু, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে না। কি বলেছে যখন বাংলাদেশ এসব হয়েছে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে ওটা ইন্টারন্যাশনাল ইস্যু, ন্যাশনাল সিকিউরিটির ইস্যু। আমি কিন্তু ওই ব্যাপারটা নিয়ে কখনো মানে এটা বিজেপির সাথে আমার লড়াই হতে পারে দেশের ইস্যুতে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের সময় গেল, তো এটা তো ওদের কনসিস্টেন্ট মমতার পলিসি, এটা অভিষেকের পলিসি নয়, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি যেটা ইমপ্লিমেন্টেড করেছে অভিষেক। এখন এই জিনিসটা আমি লিখেছিলাম, এটা তো অ্যান্টি মমতা লেখা নয়। কেউ একজন সেটা নিয়ে ফেসবুকে বা এতে লিখেছে যে অফিসার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মমতার তাকে কত লাখি কত এসব, সে তো একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে। তো আমি তখন সঙ্গে সঙ্গে বললাম যে না, আমি এটা থাকবো না। আমি প্রথমে ওকে বললাম, ও বললো যে দেখুন এটা তো আমি তো আপনাকে কিছু বলিনি, বা আমার সাথে তো আপনার এই লেখাটা নিয়েও তো আমি কি আপনাকে কিছু বলছি যে আপনি যে নরেন্দ্র মোদীর বিদেশ নীতি বাংলাদেশ, তখন আমি বললাম যে আপনি বলেননি, কিন্তু আমি সেন্টিমেন্টাল লোক, আমার এটা ভালো লাগছে না। বলে এটা তো আপনার বরাদারি সমস্যা, মানে আপনাদের পেশাগতভাবে একজন আরেকজনের ব্যাপার, এটাতে তো নবান্ন বা মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার, কিন্তু না আমার না ওই ঘটনাটা আমাকে কিন্তু হার্ট শুধু না, আমাকে একটা শিক্ষাও দিচ্ছে যে আই হ্যাভ ডান দ্য মিস্টেক। মানে হয় তুমি এ দুটো না একসঙ্গে হয় না, মানে তুমি হয় তুমি জার্নালিস্ট থাকতে চাও, অনেকে আছে যারা জার্নালিস্ট এবং রাজনৈতিক নেতা একই সঙ্গে 2 in 1 3 in 1 অনেক রকম হয়। আমি জাজমেন্ট সিট অফ বিক্রমাদিত্যতে বসে নেই, আমি অন্যের ব্যাপারে কোনো জাজমেন্ট দেব না, কিন্তু আমার জাজমেন্টটা তো আমি নেব। আমি খুব, যেটাকে হিন্দিতে আমরা দিল্লিতে বলি, বিনম্রতাকে সাথ ছোড় রাহা হুঁ। তো আমি সেখান থেকে চলে আসি, ওখানে গিয়ে আমি ওই করে গোত্তা করে সেখানে লড়াই করে আমাকে থাকতে হবে, কেননা আমাকে আমি কেন ছাড়বো, আমাকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে লিখতে বলেছে, বেশ করেছি লিখেছি, আমি ওই অ্যাটিটিউডটা ওটা আমার মধ্যে নেই, কি করা যাবে, এটা আমার ডিএনএতে নেই। সেখানে আমি হয়তো ব্যর্থ, আমি হয়তো থাকলে হয়তো ভালো হতো, কিন্তু তখন আমাকে আমি সেটা ছেড়ে দিলাম, এবং ছেড়ে দিয়ে আমি তো আজও তো আমার সাথে তো সম্পর্কের কোনো অধঃপতন হয়নি, এবং আমি রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, আমি জার্নালিজমের ক্ষেত্রে মনে করি যে আজকে যে জার্নালিজমটা হচ্ছে, সেই জার্নালিজমটা না, আমাকে একজন প্রকাশক বলছিল ইংরাজিতে একটা বই লিখতে, যে আপনার 40 years of your experience স্পেশালি দিল্লি, ইউ শুড রাইট এ বুক। বললাম যে এটা তো লিখতেই পারি, কিন্তু বইটার নাম আমি ঠিক করে ফেলেছি, ঠাট্টা করে বলেছি। বলছে কি? বললাম যে দ্য অবিচুয়ারি অফ ইন্ডিয়ান মিডিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া আর কি। তখন বলে না না, এই নাম দেবেন না, তাহলে এটা একটু নেগেটিভ হয়ে যাবে, আমার খদ্দের কমে যাবে, মানে তাহলে জার্নালিজমের স্কুল ক্লাসে ফ্লাসে বইটা বিক্রি করা যাবে না। হ্যাঁ, মিডিয়া সায়েন্স এখন লক্ষ লক্ষ মিডিয়া সায়েন্সের ছাত্রছাত্রী, চাকরি নেই, ছাত্রছাত্রীর কোনো অভাব নেই। তখন আমি বললাম যে তাহলে ঠিক আছে, তাহলে আপনি এটা তাহলে অন্যভাবে করতে হবে। কিন্তু জার্নালিজমের ক্ষেত্রে এটা কিন্তু আমি একদম মানে সিনিক্যাল হয়ে গেছি। মৃণাল সেন আমাকে বলেছিলেন যে এত বছর যে সিনেমা বানাইনি তার একটাই কারণ, যে আমি একদম ঘোষিত সিনিক হয়ে গেছি, এবং সিনেমায় সিনিসিজমকেই প্রিচ করব। আমি উৎপল দত্তের ওই বৈশাখী মেঘের মতো সিনেমা বানাতে পারবো না, যেখানে সবশেষে বলবে বিপ্লব দীর্ঘজীবী হোক, ও আলোর পথযাত্রী, এখানে থেমো না, ওই গরুর রচনার মতো আমি পারবো না। আমি সেই সিনেমাই বানালাম না সিনিসিজমের জন্য। তো আমার মনে হয়েছে যে আমি জার্নালিজম ছেড়ে দেবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা কিন্তু আমি ছাড়বো না, কেননা আমি একটা ছোট ঘটনা, তুমি যদি অনুমতি দাও তাহলে। না না, নিশ্চয়। এই ঘটনাটা আমি লিখেওছি, মমতা মই বলে, একেবারে ব্যক্তিগত ব্যাপার। আমাকে এর জন্য বিজেপি লোকের অনেকে গাল দেয় যে তোমার এটা ন্যাকামি তোমার, কারণ আমার নেচার এরকম। আমি তখন দিল্লিতে, তো আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমার তখন সেরকম রোজগারও নেই, আমি সাধারণ যেরকম হয় আর কি, দিল্লি অনেক খরচের জায়গা। তো
ওর কলকাতাতে ওকে নিয়ে আসাটা দরকার। তো আমি ভাবছি কি করব না করব। তখন আমাকে মমতা বললেন যে আপনি ওকে আমার সঙ্গে এসিতে রাজধানীতে আমি ওকে নিয়ে যাব। তো আমার অ্যাটেন্ডেন্ট হয়ে চলে যাবে, একটা অ্যাটেন্ডেন্ট পায়। তো সাধারণত যে সহকারী হয় সোনালী বা কৃষ্ণা, তখন সোনালী ছিল না কিছু মনে নেই, না কৃষ্ণা ছিল বোধহয়, যাই হোক। তো যেই হোক, তো ও ও ও ফ্লাইটে চলে যাবে বা অন্য ব্যবস্থা করে দিচ্ছি, আপনি ওকে নিয়ে যাও। ঠিক আছে। তো ওকে নিয়ে গেল। তো ট্রেনে করে যাচ্ছে, নিচে আর ওপরে দুটো সিট, উল্টো দিকে সিটে গীতা মুখার্জি যাচ্ছে, সিপিআই এর সংসদ সদস্য। অল্প অল্প সন্ধ্যাবেলা হচ্ছে, রাত্রে শুতে হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার স্ত্রী স্বভাবতই যেরকম হয় নিয়ম, বলে গীতা মুখার্জি শুয়ে আছে, তো দিদি আপনি এখানে, মমতা দি বলে, দিদি বলে না, মমতা দি বলে, এখনো মমতা দি বলে। দিদি আর মমতা দির মধ্যে একটা ডিফারেন্ট, ও মমতা দি বলে, মমতা দি তুমি নিচে শো, আমি ওপরে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। বুঝছে যে এমন খেপে গেল, মানে প্রায় এই মারে কি সেই মারে, যে তুমি এত সাহস, তোমার এরকম একটা অবস্থায় তুমি এখন ওপরে উঠবে, তুমি নিচে শোবে, আমি ওপর, বলে তিরিং বিড়িং করে। ও তো তখন আর আজকের কথাও নয়, অনেক পুরনো, ওপরে উঠে চলে গেল, করে গিয়েছে, শুয়ে পড়লো। আর ওপর থেকে কথা বলছে, করছে। গান, গীতা মুখার্জি খুব ভালো গান গাইতে, গীতা মুখার্জিও গান গাইছে, আমার স্ত্রীও গান গাইছে। আবার ও সব জানে কে কি গান ভালোবাসে, ডিকটেট করে। আমাদের রোমে গিয়ে গান গাইয়েছিল, হ্যাঁ, আপনি গানটা করুন, ওই গানটা করুন, এসব সে ভাইরাল হয়ে গেছিল, কি কাণ্ড। হ্যাঁ, আমি তো বিপদে পড়েছি। আমাদের এটা কিছু বুঝতেই পারে না যে এটা, মানে এটার মধ্যে কোনো রাজনীতি নেই। হ্যাঁ, তো যাই হোক, তখন গীতা মুখার্জি আমি নেই, কিন্তু ঘটনাটা আমার স্ত্রীর কাছ থেকে শোনা পুরো। আমার স্ত্রীকে গীতা মুখার্জি জিজ্ঞেস করছে, লাইট অফ হয়ে গেছে, উনি তোমার কে হন? কেউ হন? আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়? তো হচ্ছে ঘনিষ্ঠ আত্মীয় বলতে পারেন, কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। বলছে হ্যাঁ, কেউ সাধারণত এরকম ভাবে নিজে ওপরে উঠে গিয়ে অ্যাটেন্ডেন্টকে ভেবেছে অ্যাটেন্ডেন্ট, তারপরে বলছে যে না অ্যাটেন্ডেন্ট নয়, আমার তোমার দিদি নিজের কেউ, কেউ তো এরকম করে না। তো এখন আমাকে তুমি বলো যে এই ঘটনাটা আমার কি ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডে চকে লেখা একটা এর মতো মুছে ফেলা উচিত? আমি পারবো না। এই জন্য পারবো না যে খুশবন্ত সিং একটা বই লিখেছে, হোয়াই আই সাপোর্টেড এমার্জেন্সি। ওই বইটা পড়ে আমার চোখ খুলে গেছে। খুশবন্ত সিং, হোয়াই আই সাপোর্টেড এমার্জেন্সি। আমি অন্তত খুশবন্ত সিং হতে পারিনি, এটা আরো ভয়ঙ্কর। খুশবন্ত সিং লিখেছে দুটো কারণে আমি এমার্জেন্সিকে সাপোর্ট করেছিলাম। কেন? বলছে আমার তখন চাকরি ছিল না, হাই কমিশনার ছিল লন্ডনে, চাকরি চলে গেছে। ইন্দিরা গান্ধী কে বিড়লাকে ফোন করে, হিন্দুস্তান টাইমসের মালিক, বলেছিল খুশবন্ত খুব ভালো এডিটর হতে পারবে তোমার, তুমি ওকে এডিটর করো। আমি এডিটরের চাকরিটা পেয়েছিলাম কেননা ইন্দিরা গান্ধী বলে দিয়েছিল বলে। আর দ্বিতীয় কারণ, সঞ্জয় গান্ধী আমাকে রাজ্যসভার এমপি করলো, যখন হিন্দুস্তান টাইমসের থেকে হয়ে গেলাম, আমাকে রাজ্যসভার এমপি করেছিল। তো এই দুটো কারণের জন্য আমি ওদের ফ্যামিলিতে আমার পক্ষে কোনো, ও যা করবে সব সাপোর্ট করবো, এমার্জেন্সিকেও সাপোর্ট করেছিল। তো হোয়াই আই সাপোর্টেড এমার্জেন্সি বলে খুশবন্ত, আমি তো অন্তত এত বড় কাণ্ড করিনি আমার লাইফে যে এমার্জেন্সিকে সাপোর্ট করার মতো অপরাধ করে ফেলেছি। তার থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি সাপোর্ট করেছি? সুতরাং আমি তো কিছুই সাপোর্ট সেভাবে করিনি। তো আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের কোনো, আমার জার্নালিজমটা হচ্ছে ইস্যু টু ইস্যু। আমি মনে করি দ্যাট ইজ দ্য ওল্ড স্কুল অফ জার্নালিজম। আমি নরেন্দ্র মোদীর যদি বিদেশ নীতির বলি, যে আমি এখনো মনে করি যে ট্রাম্পের সঙ্গে যতটা আত্মসমর্পণ করতে পারত করেনি নরেন্দ্র মোদী, এটা আমি মনে করি। কেননা এখনো তো রাশিয়ার কাছ থেকে আমরা তেল নিচ্ছি, এখনো ইরানকে ভোট দিচ্ছি। তো ইরানকে ভোট তো বাজপেয়ী দিয়েছিল, ইরানকে ভোট নরসিংহ রাও দিয়েছিল, প্রণববাবুরা তো কনসিস্টেন্ট। আমি তো অ্যান্টি ইরান হয়ে যাইনি। আমি এখনো ইসরায়েলকে সাপোর্ট করি, কিন্তু প্যালেস্টাইনের ব্যাপারে এখনো আমি ওপেন খোলা রেখেছি। এটা তো আমার যে ন্যাম পলিসি ছিল, জোট নিরপেক্ষ নীতি, তারই নতুন। সুতরাং এই জায়গাটাতে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির ইস্যুটাতে আমি কম্প্রোমাইজ যদি করে, হ্যাঁ, এখন এটার মানে কিন্তু এই নয় যে আমি বিজেপির যে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা, তার যে পরমত
সহিষ্ণুতার অভাব, সেটাকে সাপোর্ট করছি। তো আমার মধ্যে এখন একটা মেজরিটি গভর্নমেন্ট থাকাটা ভালো বলে আমি মনে করি। আমি দেবগৌড়া দেখেছি, আমি গুজরাল দেখেছি, আমি দেবিলালের মাঝরাতে ভিপি সিং এর বিরুদ্ধে বিদ্রোহ করে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া দেখেছি। আমি মোরারজি চরণ সিংটা নিজের চোখে দেখিনি 77, কিন্তু পড়েছি, জেনেছি, বরুণ সেনগুপ্তর কাছ থেকে গল্প শুনেছি। তো এই এত অস্থায়িত্বের মধ্যে একটা সরকার যে একটা ব্রুট মেজরিটি আমরা বলতাম, রজনী কোঠারির কথা, মানে নেহরুর সময়কার ব্রুট মেজরিটি কিছু অসহিষ্ণুতার জন্ম দেয়, এখন নায়কতন্ত্রের দিকে নিয়ে যায়। এটা একটা গ্লোবাল ফেনোমেনন। আজকে গোটা পৃথিবী জুড়ে আমি দেখতে পাচ্ছি যে এটাকে মানে বিদেশের রাষ্ট্রবিজ্ঞানীরা বলছে, নাম দিয়েছে খুব সুন্দর, একটা ইলেক্টেড অটোক্রেসি। আজকাল আর এমার্জেন্সি নরেন্দ্র মোদীকে করা দরকারই হচ্ছে না, এখন 356 করা দরকারই নেই এখানে রাষ্ট্রপতি শাসন। সেটা না করেও আমি রাজ্যকে একদম মানে চাপের মধ্যে রাখতে পারি। এটা এই একনায়কতন্ত্রটার আমি বিরোধিতা করি, কিন্তু তার মানে এই নয় যে নরেন্দ্র মোদীর মানে প্রতিটা মুহূর্তে আমাকে তাকে আর কি আর এবং মানে রুচিকর কথা বলা, যেটা অনেক সময় অনেক তৃণমূলের নেতারাও বলেন, আমি কিন্তু সেটা সমর্থন করি না। তুমি তুমি যে জিনিসটা একটু, এটা রাজনীতিতে বোধহয় হয় না, ওই যে পানপাসন্দের বিজ্ঞাপন আছে না, যে ভাড়া নেহি নেহি দেনা হ্যাঁ তো কিউ নেহি মাকান খালি কর দেতে হো, এভাবে বললেই তো হয়। ভাড়া নেই দেনা হয় তো কিউ নেই মাকান খালি কর দেতে হো, এটা চিৎকার করার তো দরকার নেই। শিরা ফলিয়ে চোখের বিস্ফোরণ ঘটিয়ে এই টেলিভিশনেও আমার, এই মিডিয়াটাও আমার মানে এই কনভারসেশনও ভালো লাগে না রাত্রিবেলা, যেগুলো রোজ দেখতে হয়। আমাকে দিল্লিতে একজন বলেছে যে ওটা যারা ওই রাত্রিবেলায় সব দিল্লিতে অনেকে যারা সেবন করেন তাদের কাবাব আর এ লাগে না, টেলিভিশনের ওই মারামারি দেখলে তাদের নাকি সন্ধ্যাবেলাটা ভালো কাটে, কেননা ওটাই তাদের কিক হয়। তো এখন আমাদের অ্যাড্রিনালিনের জন্য, হ্যাঁ, আমাদের ডোপামিনের জন্য, হ্যাঁ, যদি আমরা এখন সেটা কিছু কিছু ক্ষেত্রে সিরিয়ালেও হয় অবশ্য, যাই হোক সেটা পার্ট অফ মিডিয়া এভরিথিং, এটাই একটা দস্তুর এখন। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি, এখনো যদি না বলি, এখনো, কারণ আমি দরকার হলে আলবিদা করে দেবো, কিন্তু আমি এই জার্নালিজমটাতে যাব না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন জেলাতে যে ধরনের মাস্তানি বা দাদাগিরি, সেই জায়গায় ফল্ট লাইন যে আছে, এবং সেটা মমতা যদি রেকটিফাই করার চেষ্টা করে তাহলে তো ভালো, কিন্তু আমি ফল্ট লাইন থাকলেও আমি বলতে পারবো না যে সামান্যতম কোনো ত্রুটি আছে। এটা তো আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি। এমনও হয়েছে যে কেউ বলেছে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরকম লিখেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনার লেখাটা পড়ে কি মনে হচ্ছে যে এটা আমি খুব পার্সোনালি খুব অ্যান্টি মমতা? বলে না, আমার মনে হচ্ছে। তাহলে মানে এখানে এই জিনিসটা, এই সহিষ্ণুতাটা আমি আশা করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আনন্দবাজার ইন্টারভিউ করেছিলাম প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পরে, যে আমি ইন্ডাস্ট্রি করতে চাই, 8 কলম লিড হলো, যে মমতা যে সিঙ্গুরের হয়েছিল তখন টেলিগ্রাফ ডিবেটেও তারপরে এলো, এবং সেখানে গিয়ে দুঃখ প্রকাশ করেছিল যে আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছি, আসলে তা নয়, কৃষকদের স্বার্থ রক্ষা হচ্ছে। সেই সময় আমি ইন্টারভিউ করেছি, আমার নিরুপম সেন ফোন করেছিল, শিল্পমন্ত্রী। আই মাস্ট অ্যাডমিট যে উনি কিন্তু আমাকে রেগে গিয়ে বলেনি, উনি বলেছেন যে জয়ন্ত, আমি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তো আস্তে আস্তে কথা বলতেন, বলে তুমি করেছো ইন্টারভিউ যে ইন্ডাস্ট্রি চায়, আমি ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলাম, আমি তো পারিনি ওকে দিয়ে ইন্ডাস্ট্রি করাতে, তো তুমি লিখেছো যে ও চাইছে করতে, যে আবার সিঙ্গুর এবং এই সমস্ত কিছু, আমার শুভেচ্ছা রইল যদি তুমি পারো করতে। এটার মধ্যে আমি জানি না ব্যঙ্গ ছিল, বিদ্রুপ ছিল, যাই হোক, কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। কেউ যদি বিজেপির কোনো নেতা যদি আমাকে ফোন করে বলে যে তুমি মমতা সম্পর্কে এটা লিখেছো, হ্যাঁ, আমার এটাতে বিশ্বাস করছি না, কিন্তু শুভেচ্ছা রইল, ইটস এ এটিকেট, আমি কিন্তু এইটা অ্যাপ্রিসিয়েট করতে রাজি আছি। কিন্তু তাই বলে মানে আমি সাংবাদিক, আমাকে তুমি ঠিক করে দেবে, হ্যাঁ, যে আইদার অর, হয় তুমি মানে যে কোনো একটা, হয় তুমি মোহনবাগান, নয় তুমি ইস্ট বেঙ্গল, হয় তুমি ঘটি, নয় তুমি বাঙাল, হয় তুমি চিংড়ি, নয় তুমি ইলিশ, এই যে একটা বনামের সংস্কৃতি, যে আইদার অর, আমি তাহলে আর ইনক্লুসিভিস্ট কেন হলাম? তাহলে আমি যে অমর্ত্য সেনের বহুত্ববাদ, অমুক তমুক, এত আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, তাতে তো আর্গুমেন্টের জায়গা নেই, তাহলে তো আমি তর্কশীল নই।
তাহলে আমি টেক ইট ফ্রম মি, আমি যা বলছি সেটা তুমি শুনবে। ওই আমির খানের একটা সিনেমা দেখলাম কদিন আগে, যেটা ওর লাস্ট ছবি, তাতে মূল চরিত্রটাই আমির খান লাস্টে বলছে যে আমি খুব প্যাম্পার্ড সন্তান ছিলাম বাবা মায়ের, আমার জীবনের একটাই দুঃখ যে আমি না অন্যের পয়েন্ট অফ ভিউটাকে কখনো বোঝার চেষ্টা করিনি। তো আমি যদি অন্যের পয়েন্ট অফ ভিউ, সেটা তো শাসক যে, তাকেও তো অন্যের পয়েন্ট অফ ভিউটা বুঝতে হবে। আর আমি তো সাংবাদিক, আমি তো বিজেপিও নই, তৃণমূলও নই। আমি টিভি চ্যানেলে সবসময় বলি যে আই এম নট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ এনি পলিটিক্যাল পার্টি। একবার অর্ণব গোস্বামী খুব রেগে গেছিল আমার উপরে টাইমস নাওতে, তখন টাইমস নাওতে ছিল, বলছে জয়ন্ত দা ইউ আর নট টেকিং এনি সাইড। আলো যে আমি সাইড নেব না, এটাই তো আমার স্ট্রেংথ। এখানে ডেরেক এসছে, সে টিএমসি কে রিপ্রেজেন্ট করছে, এখানে সেলিম আছে, সে সিপিএম কে রিপ্রেজেন্ট করছে, অদিত দা আছে, কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছে। সেখানে আমি এদের একটা পার্টিকেও রিপ্রেজেন্ট করছি না, কিন্তু তাহলে আমি তো ইস্যু টু ইস্যু বলবো। তুমি এরকম ভাবে একটা ফরে বা এগেনস্ট, এটা কি কলেজ ডিবেট হচ্ছে নাকি যে পেয়ার করে কলেজ নিয়ে যেতে হতো আমাদের? তো আমি সামহাও এই জার্নালিজমটার মধ্যে আমি থাকতে পারছি না, এবং সেখানে আমি মানে সমালোচনা করলে তৃণমূল কংগ্রেসেরও করব, কিন্তু আমি এই কারণে ছেড়েও দিয়েছিলাম যে বোধহয় একসাথে দুটো হয় না, এটা মনে হয়েছিল। লাস্ট কোয়েশ্চেন, যদিও মানে বলা হয়ে থাকে যে রাজনীতিতে 7 দিন সময়টা অনেকটা, সিদ্ধান্ত অবস্থা সবই পরিবর্তন হয়ে যেতে পারে, তবুও অ্যাজ অফ নাও কি মনে হচ্ছে 26-এ কি হবে? 26-এ অ্যান্টি ইনকম্বেন্সি নেই, এটা যদি বলি তাহলে অসত্য হবে। অবজেক্টিভ রিয়েলিটি, এটা ল অফ নেচার, যেটা মোদির 2014 আর 2000 আজকে 25 2029 তার লোকসভা, এটাও যেমন মোদির সেই 2014 নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও। এইটা একটা অদ্ভুত জিনিস যে এতৎ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা মানে ল অফ নেচারে যেটা আর কি কার্ভটা নিচে ডিসেন্ডিং, নিচে চলে যাওয়ার কথা, যতটা চলে যাওয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা, ক্ষুরোদার বুদ্ধি, সেইটা দিয়ে সে কিন্তু নানানভাবে যখনই কোনো ফল্ট লাইন থাকে সেটাকে রিপেয়ার করা, এবং সেটা বিভিন্ন পপুলিস্ট মেজার্স আছে, মানুষের জন্য রয়েছে, 24x7 রাজনীতি করে। ওরও তো মনে হতে পারে যে এতদিন হলো যাই একটু সুইজারল্যান্ডে চুপি চুপি গিয়ে বেরিয়ে আসি, ওই ট্রেড সামিট নয়, এমনি বেড়াতে যাওয়া, যেটা অনেক মেম্বার অফ পার্লামেন্টরাও করে। দিল্লিতে কি ধরনের লাইফস্টাইল বহু সংসদ সদস্য মেনটেন করে, আমি নিজের চোখে সব দেখেছি, তাদের নাইট লাইফ থেকে শুরু করে তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় ওই তো ঘরে থাকে, সবটাই তো ট্রান্সপারেন্ট। তো মমতারও তো ইচ্ছে হতে পারে সেটা না করে সারা দিন ধরে ও যেটা করে রাজনীতিটাই করে, প্রতি মুহূর্তে খবর নেয়। যেটা আমি বলতে ভুলে গেছিলাম যে ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আগে খবর রাখতো না, কে কি লিখছে না, হিন্দুতে কি বেরিয়েছে সকালবেলায় সেটা পর্যন্ত জানে, আমরা কে কি করছি, কি লিখছি না লিখছি, ওর এখন একটা সুন্দর যেটা হওয়া উচিত সেটা কিন্তু ও কিন্তু জানে। মানে ওকে তুমি সকালবেলায় যদি হয়তো দুপুরবেলা জিজ্ঞেস করো যে শেয়ার মার্কেটটা ডাউন হয়েছে কিনা, সেটা বলে দেবে। ও তো শেয়ার মার্কেটের কোনো সম্পর্ক নেই ওর, কিন্তু ও জানে যে কারণ সেন্সেক্সের ডাউন হওয়ার সাথে রাজনীতি সম্পর্ক আছে, যেটাতে ও আছে। সুতরাং ও কিন্তু সে খবরটা ওর কাছে আসে যে আজকে মার্কেট ডাউন না আপ, ও শেয়ার মার্কেট ডাউন। তো এই জায়গায় মোদিও জানে যে মমতাকে এত সহজে, তার দুটো কারণ, ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই দুই কারণ, হ্যাঁ দুটো কারণ। একটা হচ্ছে বিজেপি অল্টারনেটিভ এখনো নয়, মোদির ব্র্যান্ড ইকুইটি আছে ন্যাশনাল, ওরা সেটাকে ব্যবহার করতে চাইছে, লড়াইটাকে 2026-এ মোদি বনাম মমতা করতে চাইছে, যে কারণে মোদি এত বারবার আসছে, মানছি মোদির ব্র্যান্ড ইকুইটি আছে। কিন্তু মোদি যতই আর একটা রেনেসা এনে দেবে এবং বাংলাকে আমি সোনার থালায় সাজাবো, কিন্তু সেটা ট্রেতে করে মোদি যদি খাওয়াটা সাজিয়েও দেয়, তাহলেও কিন্তু সেটা এখানকার যারা রাজ্য নেতা তাদের সেটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বার্তাটা। এই বার্তা রটি গেল ক্রমে, সেই বার্তা তো রটছে না। তার কারণ তুমি 1 কোটি সদস্য করবে বলেছিলে, সে ড্রাইভ দিয়ে দেখা যাচ্ছে লাখ পেরোচ্ছে না, কোটি তো দূরের কথা। তো তোমার যদি অর্গানাইজেশনাল স্ট্রেংথ না থাকে, তোমার যদি একটা অ্যাপারেটাস না থাকে, একটা ভেক্টর না থাকে, একটা বাহক না থাকে যে ওই বার্তাটাকে ঘরে ঘরে পৌঁছে দেবে, তাহলে তুমি সেই অর্গানাইজেশন না থাকলে তুমি পারবে না।
নাম্বার 2, একটা হচ্ছে অর্গানাইজেশন, আর একটা হচ্ছে যে ব্র্যান্ড ইকুইটি মোদি বাঙালি নয়, তোমার একটা বাঙালি একটা মুখ মমতার বিপক্ষে দরকার। অমিত শাহ मीटिंग বলেছে কিছুদিন আগে অফ দ্য রেকর্ড যে हमारा समस्या है যে हमारा पार्टी में एक ममता चाहिए। যে মমতাটা সিপিএম বিরুদ্ধে লড়েছিল অ্যাজ অপোজিশন লিডার, ওই রকম একটা মিলিট্যান্ট মমতা আমার বিজেপিতে একটা। কারণ মমতা তো প্রিয় নয়, প্রণব নয়, এই যে মানুষ যে মমতাতে সেন্ট্রিক হলো, বিজেপিতে তো এখনো এখানে 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 শুভেন্দু অধিকারী লিডার অফ দ্য অপোজিশন প্রচুর পরিশ্রম করে, সারা দাপিয়ে বেড়াচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সে তো একটা আংশিক খণ্ড, সে তো অখণ্ড হতে পারছে না, অখণ্ড মমতার বিকল্প হতে পারছে না। সুকান্ত মজুমদার সে আর একটা খণ্ড। তারপরে এখন রাজ্য সভাপতি, তাকে করা হয়েছে একটা ডবল স্ট্র্যাটেজি বিজেপির, যে একটু সেকুলার কথা বলবে, সে একটু আরবান, সে একটু মিডল ক্লাস, শুভেন্দু গাঁয়ে-গঞ্জে ঘুরবে, দুটো মিলিয়ে, হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য। তো এইগুলো সবই খণ্ড খণ্ড, কাট অ্যান্ড পেস্ট। কিন্তু এই কাট অ্যান্ড পেস্ট মেথোডোলজিটা দিয়ে কমিউনিকেট করে পৌঁছতে পারছো না, কারণ বাঙালি হতে হবে। আমাকে আডবাণী বলেছিল বিষ্ণুকান্ত শাস্ত্রীকে সরিয়ে দিয়ে তপন শিকদারকে যখন পার্টি প্রেসিডেন্ট করা হলো, বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী, আমি তখন গিয়ে বললাম যে আপনি সরিয়ে দিলেন, বিষ্ণুকান্ত শাস্ত্রী এত ভালো লোক, সংস্কৃতের পণ্ডিত, বাজপেয়ীর কবিতা সমস্ত বাংলায় অনুবাদ করেছে, বুদ্ধদেব ভট্টাচার্যের মাস্টারমশাই। তো बोलो देखो हम भी जानते हैं, हम तो आरएसएस में उनको एक साथ काम भी किया है, लेकिन बंगाल में अगर बीजेपी को बढ़ना है तो शास्त्री सरनेम से नहीं होगा, हमको एक बंगाली चाहिए। তো বিষ্ণুকান্ত শাস্ত্রীকে পরে ওরা ইউপির গভর্নর করেছিল, এমন নয় যে বিষ্ণুকান্ত শাস্ত্রীকে ফেলে দিয়েছিল। কিন্তু আডবাণী এটা বুঝেছিল যে বাঙালিকে দিয়ে তোমাকে বাঙালির মন জয়। সেই বাঙালি এখানে কি হরিপদ ভারতীও নেই, শ্যামাপ্রসাদ মুখার্জিও নেই, এখানে যারা আছে তারা তো শ্যামাপ্রসাদ মুখার্জি না। সুতরাং এই দুটো জিনিস যতদিন আছে, যেরকম আমি মনে করি যতদিন দিল্লিতে রাহুল গান্ধী আছে ততদিন মোদীকে কেউ সরাতে পারবে না, ঠিক সেরকম এখানে যতদিন বিজেপির এই রাজ্য নেতারা যারা আছে, তারা যে যতদিন আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরানো যাবে না। অন দ্যাট নোট আজকের এপিসোডটা আমরা এখানেই দাড়ি টানছি, এবং অলরেডি কথা হয়ে গেছে এই মুহূর্তে অন্তত দুটো আরও এপিসোড জয়ন্তদার সঙ্গে হবেই। আমি মোটামুটি প্রচণ্ড রিকোয়েস্ট করে রেখেছি। আপনাদের কেমন লাগলো জানান, একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। এবং জয়ন্তদা অসাধারণ অসাধারণ, মানে গল্পের ভান্ডার। আমি শুধু গল্প শুনে গেলাম আজকে। আপনাদের কেমন লাগলো এই গল্পগুলো অবশ্যই আমাদের একটু লিখে জানান, সেটা আমরা কমিউনিকেট করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।